আকাশ ও তার পরিবারের অত্যাচার দিনকে দিন বেড়েই চলছিল। মানুষটা আমার সঙ্গে দুদণ্ড কথাটাও বলেনি। ছেলেটার প্রতিও কঠিন থেকে কঠিন হয়েছে। দেখে মনে হয় না এটা ওর সন্তান। কাছে গেলে গালি দিয়ে, মেয়ে তারা চিহ্নরে তাড়িয়ে দেয়। বাচ্চা আমার সহ্য করতে না পেরে হাউমাউ করে আমায় ধরে কাঁদে। মা হয়ে সহ্য করতে পারি না আমি। আকাশের সঙ্গে ঝগড়া করি, না খেয়ে থাকি ওই অবস্থাতেই। পরিস্থিতি এমন দিকে চলে যায়, আমি তারা চিহ্নই তারা চিহ্ন সাইড চিন্তা পর্যন্ত করি। পেটের সন্তানের চিন্তা করে আর ছেলের চিন্তায় মাথা ঝাড়ি। যেই আকাশ, আমার ছেলে পেটে থাকা কালীন গোসলের কাপড় পর্যন্ত ধুতে দেয়নি। সে এবারে আমাকে সব কাজ করতে বলে। শুধু বাড়ির কাজ নয়, ওর ভাবি, তার ছেলে মেয়ে সহ সবার কাজ করাই। দুঃখে আমার গলার স্বর ভেঙে আসে। কোন পাপের শাস্তি আমি পাচ্ছি? কি অন্যায় আমার ও আমার ছেলের? আকাশ ও রিঙ্কির সম্পর্ক যেন গভীর থেকে গভীর হচ্ছে। দুজনা ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, ওদিকে বাড়িতে আমি ঠিক মতো খাবারই পাই না। ছেলে এঁঠো বাসি খেয়ে দিন পার করে। আকাশ শাড়ি কিনে আনে দামি, ভাবি আমায় দেবে। কিন্তু না, সে দেয় রিঙ্কিকে। কারণ জিজ্ঞেস করলে বলে, আমার টাকা আমি যা ইচ্ছে কিনতে পারি, যাকে ইচ্ছে দিতে পারি। এত দিন নিয়ে নিয়ে তোমার লোভ হয়েছে, তাই সহ্য করতে পারো না। আমার তারা চিহ্ন তো পানি করা টাকা সব তুমি আর তোমার ছেলে ধ্বংস করেছ। ওর এ কথা শুনে আমি নির্বাক ছিলাম। জবাব দেওয়ার ভাষা ছিল না। আমার শখের গহনাগুলো ধীরে ধীরে কমতে লাগে। কখনো দেখি শাশুড়ির গলায় আমার চেইন, যা এর হাতে আমার চুড়ি। প্রতিবাদ করলে আকাশ গায়ে হাত তোলে আমার। ওর মা, ভাবির আমার সবকিছুর ওপর নাকি অধিকার আছে, তাই যে যার মতো আলমারি খুলে নিয়ে যাই। আমি শুধু দেখি। সত্যিই তো, এগুলো আমার টাকার নয়। আমার টাকা যা ছিল এদের খাইয়ে শেষ করেছি। আমার মতো ভুল করে বাংলার প্রতিটি মেয়ে। নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে স্বামীর সংসার উন্নত করার চেষ্টা করে। শখের বয়সে শখের জিনিস না করে দুটো টাকা জমায়, ঘরের জিনিস করে, স্বামীর আবদার পূরণ করে। দিন শেষে তারা হয় শূন্য। না থাকে নিজস্ব কিছু, না কোনো সম্পদ। একটা বয়সে এসে আবার সেই মানুষগুলোই আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনার কিচ্ছু নেই। আপনি আগাছা। আমার ছেলেকে জন্মের পর দেখে দেওয়া আকাশের সেই আংটি ছিল ভীষণ প্রিয়। খুব বেশি পরিণী হারিয়ে যাওয়ার ভয়। দেবরের বিয়ের দিন দেখি সেই আংটি বড়জার হাতে। প্রশ্ন করলে জানতে পারি আকাশ নাকি এটা ওনাকে দিয়েছে। এমন ছোট যন্ত্রণাময় ঘটনা ঘটেছিল আমার সঙ্গে প্রতিনিয়ত। আমি আকাশের সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করেছি। বিনিময়ে সে আমায় আঘাত করেছে, কটু কথা শুনিয়েছে। ওই বাড়িতে আমি কাজের লোকের মতো হয়েছিলাম। যে যা পেরেছে গালি দিয়েছে। বড়জার ব্যবহার দিনে দিনে নিকৃষ্ট হয়েছে। নিজের অবিবাহিত বোনকে বাড়িতে এনে রাখত। আকাশের সামনে বিভিন্ন সাজ পোশাকে প্রেজেন্ট করত। ওদিকে আমি দাসী হয়ে পড়ে রইলাম। নিজের ঘর, নিজের সংসারে আমার সামান্য মূল্যও রইল না। চোখের সামনে আমার ভালোবাসার মানুষটা বদলে গেল। তৃতীয় ব্যক্তির আগমন আমার জীবনটাকে তছনছ করে দিল। বড়জা পেরেছিল নিজের স্বার্থসিদ্ধি করতে। মাঝে মাঝে মনে হয় কোথাও চলে যাই, কিন্তু যাওয়ার জায়গা নেই আমার। ছেলে নিয়ে ওভাবেই পড়ে থাকি। ভরা মাস নিয়ে খাটতে খাটতে আমার অর্ধেক শরীর শেষ। খাই না খাই কারো দেখার বিষয় নেই। ঘর থেকে এসি খুলে নিয়ে গেছে শাশুড়ি। আকাশ আর আমার সঙ্গে থাকে না। প্রতিবেশী ভাবির কাছে যাই, গিয়েই কাঁদি, সমাধান চাই। তিনি বলেন, সবটা হাতের বাইরে চলে গেছে তন্নি। আকাশ ভাই ছিল ও বাড়িতে তোমার একমাত্র শুভাকাঙ্ক্ষী। এবার সেও নেই। তুমি বুঝিয়েছ, আবেগ দেখিয়ে মন গলানোর চেষ্টা করেছ, সন্তানের দোহাই দিয়েছ। তবুও যেহেতু কাজের কাজ হলো না, আর হয়তো সম্ভব নয়। এসব পরিস্থিতিতে একজন বাড়ির লোক প্রয়োজন হয়, যিনি তোমার অভিভাবক হয়ে এসে এদের সঙ্গে কথা বলবে, বোঝাবে, প্রয়োজনে শাসিয়ে যাবে। তাহলে যদি ওদের মনে ভয় ঢোকে, কিছুটা হলেও যেন সদয় হয় তোমার প্রতি। নরম মাটি ও নরবরে গোড়ার গাছ পেয়ে ওরা যা ইচ্ছে করছে। তুমি তোমার ফুফাতো সেই ভাই বোনদের সঙ্গে যোগাযোগ করো। ছোট থেকে ওরা তোমায় পালন করেছে। সামান্য মায়া হলেও তো থাকার কথা। এতদিন কোনো যোগাযোগ নেই, এখন গেলে নিশ্চয় অবহেলা করবে না। একটু সাহায্য করতেই পারে, অন্তত দুটো কথা তো বলতে পারে। তুমি তাদের অনুরোধ করে দেখতে পারো। আমি পরের ঘরের বউ, এর চেয়ে বেশি কিছু করার সাধ্য আমার নেই। আমি পারি দুটো পরামর্শ দিতে, কাজে করে দেখাতে পারি না। ভাবির কথায় মনে আমার একটু হলেও আশার আলো জেগেছিল সেদিন। মেয়ে পেটে আসার পর বড় ভাইদের দেখার খুব শখ ছিল আমার।
এতদিন সাহস হয়ে ওঠেনি তাই যাইনি। মানুষের খাওয়ার ইচ্ছে জাগে, আমার দেখার। ছেলেকে নিয়ে সেদিন বিকেলেই বেরিয়ে যাই গ্রামের উদ্দেশ্যে। অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। বাড়িটা সেই আগের মতোই আছে, শুধু চারপাশ বদলেছে। দরজায় ধাক্কা দেই, বড় ভাবির সেই চিরচেনা ঝাঝালো কণ্ঠস্বর। কে কে বলতে বলতে আসছে তিনি। এক মুহূর্তের জন্য মনে আমার অজানা ভয় কাজ করে। ভাবি দরজা খোলে, আমায় দেখে তাকিয়ে থাকে সূক্ষ্ম চোখে। হয়তো চিনতে পারেনি প্রথমে, চিনবেই বাকি করে। ওদের অত্যাচার, মানসিক নির্যাতনে ভুগে ভুগে শরীর শেষ প্রায় আমার। কালো হয়ে গেছি। আমি বলি, ভাবি ভালো আছেন? আমি তন্নি। পরিচয় দিতেই তিনি কপাল কুঁচকায়, মুখ ছোট করে। আমি আশায় খুশি হয়নি বোঝা যাচ্ছে। তবুও আমি বাইরে দাঁড়িয়ে শুকনো হাসি। একটাবার নিজ মুখে ভেতরেও আসতে বলে না আমায়, শুধু দরজা ছেড়ে দাঁড়ায়। অপমান বোধ করলেও বাড়িতে প্রবেশ করি। আমি নিরুপায়। বাড়িতে যাই, ঘরে চেয়ার থাকা সত্ত্বেও আমায় মাটিতে চট পেতে বসতে দেয়। পেট নিয়ে নিচু হয়ে বসতে প্রায় দম বেরিয়ে আসে। কতদিন পর কত দূর থেকে এসেছি আমি। এক গ্লাস পানিও সাধে না। আমি সঙ্গে করে আমার পালন করা কিছু মুরগির ডিম, হাঁস মুরগি সবজি সহ কেজি দুয়েক মিষ্টি ও অল্প করে ফল এনেছি। সেগুলো ভাবির হাতে দেই। ঘরে চলে যায় ভাবি। আমি আগাছার মতো বাইরে বসে থাকি। সময় চলে যায়, সে আসে না। বাধ্য হয়ে নিজেই ভাবিকে ডেকে বলি, বড় ভাই, ছোট ভাই কোথায় ভাবি? আপা কি শ্বশুর বাড়ি? তিনি আপেল খেতে খেতে বেরিয়ে এসে বলে, তোর ভাইয়েরা কাজে গেছে। আপা শ্বশুর বাড়িতে, ছোট বউ বাপের বাড়ি। কি দরকারে এসেছিস হঠাৎ? তাড়াতাড়ি বলে ফেল। আমি আমতা আমতা করে বলি, ভাই এলেই বলি। ভাইকে বেশি দরকার। ভাবি, ঠিক আছে, বলে ঘরে চলে যায়। কোনো আগ্রহ দেখায় না আমার প্রতি। সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। এদিকে ছেলের মুখটা শুকিয়ে আছে। এতদূর এসেছে, খিদে পেয়েছে হয়তো। হাঁসফাঁস করছে। আমার নিজেরও ভীষণ খিদে পেয়েছে। চক্ষুলজ্জার ভয়ে চুপ করে আছি। মিনিট 10 পার হয় ভাই আসে না। ভাবি ঘর থেকে বেরোয় না। নিজেকে কেমন যেন লাগছিল আমার। আমি নিজেই ভাবিকে বলি, এক গ্লাস পানি হবে ভাবি? কড়া রোদে এসেছি, পিপাসা পেয়েছে। বিশ্বাস করুন, উনি শুধু আমায় ওই এক গ্লাস পানিই দেয়। পানিটুকু ছেলেকে খাইয়ে একটু শান্ত করে বলি, বাড়ি যেয়ে খাবে। ধৈর্য ধরে বসো, একটু পরেই বাড়ি চলে যাব। আসার আগে বাচ্চাটা আমার কত খুশি ছিল। মামার বাড়ি যাবে। মজার হাড়ি। মজার হাড়ি না ছাই। মুখের কথা অবধি বলছে না এরা। পুরো গল্পটি নাদিয়া আফরিন পেইজে দেওয়া আছে। ফলো দিয়ে পড়ে নিন। না হলে হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও আমার লেখা সব গল্প পাবেন আমার পেইজে। অন্য গ্রুপ বা পেজে আর গল্পটি পাবেন না। তাই সম্পূর্ণ গল্প পড়তে নাদিয়া আফরিন পেজটি ফলো করুন। ভাই আসে প্রায় আধ ঘন্টা পর। ছেলে নিয়ে বসে আছি বাইরে। ভাই এসে আমায় দেখে বলে, তুই কখন এলি? কেন এলি? কোনো খোঁজ ছিল না তোর। ভেবেছিলাম মতারা চিহ্ন রে টরে গেছিস। পালিয়ে নিয়ে তোকে মেতারা চিহ্ন রে ফেলেছে শহরের ছেলে। এখন দেখছি বেঁচে আছিস। ভাইয়ের মুখে একথা শুনে চোখ পানিতে ভরে ওঠে। মাথা নিচু করে বসে রই। ভাই চেয়ারে বসে বলে, এটা তোর ছেলে বুঝি? আমি মাথা ঝাঁকাই। বড় ভাই বলে, তা কি দরকারে এলি? এতদিন তো কোনো খোঁজ ছিল না। হঠাৎ কেন উদয় হলি আমার কাছে? আমি নিজেকে সামলে নিয়ে বলি, ভাই আমার বিয়ে হয়েছে বড় ঘরে। আমার স্বামী ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত পরিবার। এতকাল সংসারে আমি একাই থেকেছি। সুখে ভরপুর ছিলাম আমি আমার স্বামীকে নিয়ে। বড়জা আছে একটা, তিনি তার স্বামী সন্তান নিয়ে শহরে থেকেছে। এবার দেবরের বিয়ে উপলক্ষে এসেছে থেকে আমার সংসারই অশান্তি করছে। শাশুড়ির কান ভাঙিয়ে আমার বিরুদ্ধে উস্কেছে। স্বামীর কাছে গীবত করে করে মন বিষিয়ে দিয়েছে। ছেলে নিয়ে ওখানে থাকাটা ভীষণ চাপের হয়ে গেছে আমার। প্রতিনিয়ত অত্যাচার করছে আমায়। গাল মন্দ মার তো আছেই। আমার শরীর অসুস্থ, তবুও ওরা আমার প্রতি জুলুম করছে। আমার স্বামী আকাশ আগে এমন ছিল না। ওর বড় ভাবির প্ররোচনায় পড়ে এমন হয়ে গেছে। আমার বড়জা তার বোনের সঙ্গে আকাশের কিছু করার চেষ্টা করছে। কারণ আকাশ প্রতিষ্ঠিত, ব্যবসায়িক দিক থেকে উন্নত। দিনরাত খাটিয়ে আমার এই অবস্থা করে ছেড়েছে। আমি বহু চেষ্টা করেছি, তবে ব্যর্থ। তুমি তো জানোই ভাই, দুনিয়াতে আমার কেউ নেই তোমরা ছাড়া। ছোট থেকে আমায় মানুষ করেছ। আমার পারিবারিক যা অবস্থা তাতে একজনকে দরকার আমার পাশে দাঁড়ানোর।
আমার পক্ষ হয়ে দুটো কথা বলা প্রয়োজন। আমার সংসারটা বাঁচাতে সাহায্য করো ভাই। না হলে ছেলে নিয়ে আমার পানিতে তারা চিহ্ন বে মরতে হবে। বড় ভাই কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বলে, তুই কি আমায় তোর স্বামীর বাড়ি যেতে বলছিস? হ্যাঁ ভাই, দয়া করে চলো। এমনও হতে পারে, একজন মানুষ নিয়ে গেলে ওদের মনে ভয় ঢুকল। আমার সংসার আমি ফিরে পেলাম। একান্ত বাধ্য হয়ে এসেছি আমি ভাই। কোনো কুলকিনারা নেই আমার। বলতে পারো মাঝ নদীতে ভাসছি। খড়কুটো হয়ে তুমি আমায় সাহায্য করো ভাই। এটা আমার ভবিষ্যতের বিষয়। আমার একটা ছেলে আছে। এমতাবস্থায় আমার ভালো মন্দ কিছু হলে ছেলেটা এতিম হবে। পরিস্থিতি যেমন, তাতে ওরা আমার ছেলেকে বের পর্যন্ত করে দিতে পারে। সংসার, বউ বাচ্চার প্রতি আকাশের আর কোনো চিন্তা নেই। সে এখন নতুন জীবন শুরু করতে চায়। নতুনভাবে বাঁচতে চায়। আমাদের ছেড়ে দিয়ে ওই মেয়ের সঙ্গে থাকতে চায়। ভাই বলে, যেতে পারি তবে তুই তোর কানের দুলজোড়া আমায় দিলে আমি যাব। তোর হয়ে কথা বলবো, শাসিয়ে, বুঝিয়ে সব ঠিক করে দিয়ে আসতে পারবো। তুই রাজি কিনা বল। ভাইয়ের কথায় আমার মস্তিষ্ক শূন্য লেগেছিল সেদিন। ভাই বলে ডাকি যারে, সেও টাকা ছাড়া নড়তে চায় না। অগত্যা নিজের সংসার রক্ষার দায় গা থেকে দুল খুলে ভাবির হাতে দেই। ওই দিনই ভাইকে সঙ্গে নিয়ে আসি আমি। এদের বিশ্বাস নেই, পরবর্তীতে নাও আসতে পারে। এসেই ভাইকে নাস্তা পানি দিয়ে বসিয়েছি শাশুড়ির ঘরে। আকাশ তখন বাড়িতেই ছিল। বড়জাও ঘরে ঢুকলো দেখলাম। আমি আর যাইনি। ছেলেকে খাইয়ে নিজে একটু খেয়ে নিলাম। ও ঘরে কি কথা হয়েছে আমি জানি না। মিনিট 20 পর ভাই বাইরে আসে। হাতে বেশ কিছু টাকা, মুখে হাসি। এসেই আমার গালে থাপ্পড় দিয়ে বলে, দোষ তো তোরই। জামাই ভাই ভালো আছে। আমায় একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে। অ্যাডভান্স টাকাটা তোর যা দিয়েছে। তোর যা মানুষ নয় রে। মহামানুষ। গরিবের প্রতি তার কি দয়া। ওরাই নাকি তোকে অত্যাচার করে। মিথ্যেবাদী, মায়ের মতো হয়েছিস। তুই তো তোর ভালো বড়জার সঙ্গে ঝগড়া করে বেরাস। মিলেমিশে থাকতে পারিস না? কার সঙ্গে নাকি অবৈধ সম্পর্ক করেছি সেজন্য জামাই এমন করে। বুঝিয়েছি তোর স্বামীকে, তুই ভালো হয়ে যা, কাজ কাম একটু করতেই হয়। আর তোর বড়জার বোন মেয়েটাও ভালো। আমায় নাকি গ্রামে ঘর তুলে দেবে বিনা টাকায়। ওমন মেয়ে লাখে একটা হয়। তুই সংসার করে যা, পারলে ওদের সঙ্গে মিল থেকে গ্রামে এই ভাইটার জন্য কিছু দিস। অন্তত তারা চিহ্নরি করে হলেও মাস শেষে কিছু টাকা দিস আমায়। আমি জানতাম না তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে। এত ভালো মানুষ। জানলে কবেই তোকে খুঁজে বের করতাম। জামাই নিয়ে আমাদের বাড়ি যাস। যাওয়ার সময় তোদের ঘরের মতো একটা সোফা আনবি। কেমন? আজ আমি আসি। বড় ভাই খুশ মেজাজে ঘর ছাড়ে। আমি ঠায় দাঁড়িয়ে থাকি। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। বড়জা আঁচল ঘুরিয়ে এগিয়ে এসে বলে, যাক কুকুরটা বিদায় হলো। আমাদের সঙ্গে লড়তে একটা লেলি কুকুর এনেছে গ্রাম থেকে। টাকার গন্ধ পেয়ে কুকুর আমাদের পায়ের জুতো হয়ে গেছে। সেদিন সারারাত কেঁদেছি আমি। বাড়ি ফিরে বড় ভাই কল দিয়েছিল। রিসিভ করে বলেছি, মানুষের জাত হলে যেন আমায় কল না দেয় আর। আমার এই কঠিন পরিস্থিতিতে বন্ধু হয়ে এসেছিল আমার ছোট যা। ওদের বিয়ের 20 দিন পর ওকে উঠিয়ে আনা হয়। সেদিনও আমাকে নিয়ে যায়নি। আমার বদলে আকাশের সঙ্গে রিঙ্কি গিয়েছিল। আমার ছেলেকে পর্যন্ত নেয়নি। ছেলে যেতে সে কি কান্না। আকাশ ছেলেকে থাপ্পড় মেরে চলে গেছিল সেদিন। ওরা বাড়ি ফেরার পর শুনেছিলাম আকাশকে নাকি আমার ছোট যা ও তার মা বাবা বেশ কথা শুনিয়েছে আমায় আর ছেলেকে না নেওয়ায়। তবে আমি যা বুঝেছি, কারণ শুধু এটা নয়। বাড়িতে যা ঢোলাঢুলি করে এরা, ওখানে গিয়েও মনে হয় একই কাজ করেছে। সব জায়গা সবকিছু করা যায় না। তটিনীর বাড়ির পরিবেশ ভদ্র। তাই এসব নোংরামি দেখে কথা শুনিয়ে দিয়েছে। সেই রাগ আকাশ আমার ওপর খাটায়। আলমারির সব কাপড় বাহির করে ভিজিয়ে রাখে। রাতভর তা আমায় দিয়ে ধোয়াই। তখন আমার বাচ্চা হওয়ার সময়। বিরোধ করলে বলে এক্ষুনি তারা চিহ্ন লাতারা চিহ্ন দেবে। ভয় সবটা করি আমি। তটিনী মানে আমার ছোট যা মেয়েটাকে একটু অন্যরকম লাগে আমার। বড়জার মতো সে নয়। স্পষ্টবাদী, সাহসী একটা মেয়ে। নতুন এসেই দেখি বাড়ির পরিবেশ বদলাতে চেষ্টা করে। বড়জার উচ্ছৃঙ্খল চলাফেরায় তীব্র প্রতিবাদ করে। সোজা বলে, আমিও চাকরি করেছি। আমি তো এমন পোশাক পরিনি। উনি কেন পরছে? বাড়িতে শালীন পোশাক পরতে হবে। এখানে উনি একা থাকে না, যে যা ইচ্ছে করবে। ইয়াং দেবর বাড়িতে থাকতে উনি কিভাবে চলাফেরা করে? আর উনার স্বামী কেন কিছু বলে না? শাশুড়িমা চুপ থেকে কেন এসব উচ্ছৃঙ্খলা সহ্য করে? ওর একের পর এক প্রশ্নে বাড়ির প্রত্যেকের মুখ বন্ধ ছিল সেদিন।
আমি খুশি হয়েছিলাম, যা আমি পারিনি। নতুন এসে ও তা করে দেখাচ্ছে। বড়জা খুশি হয়নি। তটিনীকে অনেকভাবে নিজের দলে করতে চেয়েছে। দামি গিফট দিয়েছে। আমার বিষয়ে কান ভাঙিয়েছে। ওই মেয়ের সোজা কথা, আমি অন্ধ নই। নিজ চোখে সব দেখতে পাই। টিচার আমি, তাই ভালো মন্দের জ্ঞান আছে। আপনার চোখ দিয়ে আমায় দুনিয়া দেখতে হবে না। ওদিন থেকে হলো ওই মেয়েটাও বড়জার চোখের কাঁটা। বিয়ের পরেই রিঙ্কির এ বাড়িতে থাকা বন্ধ করে তটিনী। আকাশকে শাসায়, এসব দেখলে থানায় যাবে আমায় নিয়ে। এক প্রকার ওর চাপে পড়ে আকাশ আমার ঘরে আসে। তটিনী আমার সঙ্গে মিশতে চাইতো। তবে আমি তেমন আগ্রহ দেখাইনি। আসলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তটিনী আমার অর্ধেক কাজ কমিয়ে দিয়েছিল। বড়জাকে সবসময় টাইট দিয়ে রাখত। ওর নামে শাশুড়ির কাছে বিচার দিলে ও নিজেও মুখে মুখে তর্ক করে পাছা পাল্টে দিয়েছে। একে দেখে বুঝেছি আমি, নরম থাকলে গরম ভাত পাওয়া যায় না এ দুনিয়ায়। মেয়েটার মুখের জোর ছিল বটে। একটা বললে চারটে শুনিয়ে দিত। দেবর বউয়ের দলে, সুন্দরী বউ পেয়ে বউ অন্তপ্রাণ। অবশ্য এর জন্যে তটিনী নিজেই দায়ী। রাতে স্বামীর সামনে নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে প্রেজেন্ট করত। কত রোমান্টিক মুহূর্ত ওদের। নিজের রূপ, গুণ দিয়ে স্বামীকে বশে রেখেছিল। এসব কথা আমায় তটিনী নিজেই বলেছে। আমাকেও ট্রাই করতে বলতো। আগ্রহ পাইনি। আকাশের কাছে আমার সব রূপ রং ফিকে। সে কালে আমি শুধু ঘরঘর করে গেছি। নিজেকে একটু সময় দেইনি। এখন তো সব হাতের বাইরে। সাজ দেখানোর মানুষটা পর্যন্ত আর আমার নেই। ধীরে ধীরে তটিনীর সঙ্গে আমার সম্পর্ক হয় বোন তুল্য। একদিন তটিনী তার বাপের বাড়ি যায়। ওই দিনই আমার ডেলিভারি পেইন ওঠে। বড়জা আর শাশুড়ি মিলে বাড়িতেই আটকে রাখে আমায়। চিৎকার করেছিলাম বলে পুরো বাড়িতে বক্সে গান বাজায়। ওরা চেয়েছিল আমি মতারা চিহ্ন রে যাই। অজুহাত দিত বাচ্চা জন্ম দিতে গিয়ে মতারা চিহ্ন রে গেছি। সৃষ্টিকর্তা আমার সহায় ছিল। এক দরিদ্র ভিখারি বাড়িতে চাল নিতে এসে আমায় দেখে। শাশুড়ি, যা তখন ঘর আটকে বসে আছে। আকাশ অফিসে। সেই মহিলা আমায় সাহায্য করে। কন্যা সন্তানের জন্ম দেই আমি। পরবর্তীতে এটা নিয়ে থানায় যেতে চাই। আকাশের আবার সেদিনই অ্যাক্সিডেন্ট হয়। আমার আর যাওয়া হয় না কোথায়। গুরুতর কিছু না হলেও মাথা ফেটেছিল। রিঙ্কি বাড়ি এসে সে কি কান্না। চোখ দিয়ে পানি সেই। শুধু আওয়াজ। তটিনী বাড়ি এলে ওকে সব বলি আমি। তটিনী কি করেছিল জানেন? বড়জাকে চর মেরেছিল 3টা। কেস করতে চেয়েছিল। কিন্তু প্রমাণ ছিল না। তাই মেরে শোধ দিয়েছে। বড়জা এবার উঠে পড়ে লাগে তটিনীর পেছনে। ওকে সহ আমাকে সরানোই তার উদ্দেশ্য। তটিনী দিনে বাড়ি থাকতো না। জবে যেত। সেই সুযোগে বড়জা লাগলো দেবরের কান ভাঙাতে। আমার মনে ভয়ের দানা বাঁধে। ভুক্তভোগী আমি। তটিনীর সঙ্গে এমনটা হতে দেব না। বোন ভেবেছি ওকে। দেবরের চরিত্র শুরু থেকেই নরবরে। আকাশের মতো ব্যক্তিত্ববান পুরুষ যদি বদলে যেতে পারে, তাহলে এ আর কতক্ষণ। একজন মানুষের কানে প্রতিনিয়ত একই কথা বলতে বলতে একদিন সে অবশ্যই শুনবে। মস্তিষ্ক বদলে যাবে। আমি বুদ্ধি খাটিয়ে তটিনীকে বুঝিয়ে বলি হানিমুনে যেতে। তটিনী ঘুরতে বেশ পছন্দ করত। আমার প্রস্তাবে রাজি হয়। তবে শর্ত আমায় সহ বাবুদের নিয়ে যাবে। আমি ছোট মেয়ের দোহাই দিয়ে নিষেধ করি। মেয়েটা তবুও জোর করে। আবার যেতেও চায় না। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেই। জায়গা আমি নিজেই ঠিক করে দেই। ওখানে আমার দেবর চাকরি করত। তটিনীর কর্মক্ষেত্রও কাছে। যাওয়ার আগের রাতে তটিনী আমার সঙ্গে থাকে। কত গল্প করি দুজনা। বিদায়ের দিনে মেয়েটা আমায় ধরে সে কি কান্না। ওরা যাওয়ার পর বড়জার অত্যাচার বাড়ে। আকাশকে প্রলোভন দেখায় আমায় ছেড়ে দিয়ে রিঙ্কিকে বিয়ে করার। সারা জীবন বসে খাবে শ্বশুরের টাকায়। আমার সঙ্গে থাকলে আমাদের চাকর হয়ে নাকি ওর থাকতে হবে। আমি ও আমার বাচ্চারা ওকে খাটিয়ে মারতারা চিহ্নব। আকাশের চুপ থাকা ওর মতামত প্রকাশ করে সেদিন। ভয়ে ভয়ে থাকি আমি। কখন না জানি কোন দোষ ধরে। সব সময় তটস্থ থাকতাম। ওরা শুধু আমার খুঁতো খুঁজে বেড়াতো। আমি ওদের বলার আগেই সব করে রাখতাম। যেন আমার ভুল না পায়। তটিনীর সঙ্গে আমার কথা হতো না। আকাশ ফোন কেড়ে নিয়েছিল। তটিনীর সঙ্গে একদিন কথা হয়েছিল। ও ফিরতে চাচ্ছিল। আমি নিষেধ করে বলি, ওখানেই সেটেল হও তোমরা। কবছর থেকে ছানাপোনা নিয়ে বাড়ি ফিরবে। এখান থেকে তোমার স্কুল ও দেবরের অফিস দূরে। তাই ওখানেই থেকে যাও। মেয়েটা রাজি হয় না। বলে আপনার প্রতি যদি জুলুম করে ওরা। আমি কিঞ্চিত হেসে বলি, ভাগ্যে যা আছে তাই হবে। তোমার থেকে অনেক কিছু শিখেছি আমি। নিজের লড়াই নিজেই করতে পারি। তুমি চিন্তা করো না। বলেছি তো বড় মুখ করে। তবে কাজে করে দেখাতে পারিনি।
ভাগ্য আমার সহায় ছিল না। ওদিন খিদের চোটে লুকিয়ে 2 পিস মাংস লুকিয়ে খাই। তার জের ধরে ওরা আমায় ডিভোর্স দেয়। এটা সামান্য একটা ইস্যু ছিল। ওরা চেয়েছিল আমায় বের করে দিতে। কারণ হিসেবে মিথ্যে রটনা রটিয়েছে। এরপরের সবটাই আপনারা জানেন। তন্নির অতীতের ছেদ কাটে লতা আপা ও চাচির কান্নায়। আজকের মেজাজ বেশ ভালো তন্নির। নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। কাল লতা আপা ও চাচি কেঁদেছে তাকে জড়িয়ে ধরে। দুঃখ সইতে পারেনি তারা। আজ কাজে গিয়ে মন দিয়ে কাজ করতে লাগলাম। আজও দেখলাম রাশেদ স্যার দূর থেকে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছি সবার কাজেই নজর রাখছে হয়তো। কিন্তু কিছু সময় যাওয়ার পর বুঝলাম তার তীক্ষ্ণ দৃষ্টি আমার নিকট শুধু। সে কি আমার কাজে নজর রাখছে? রাগলে রাখুক। আমার দিক থেকে আমি সৎ। লাঞ্চ ব্রেকে রাশেদ স্যার আবারও এলেন। আমার সামনে বসে বললেন, দুদিন এসে আপনি কাজটা বেশ ভালো শিখে নিয়েছেন। মন দিয়ে কাজ করছেন। এভাবেই লেগে থাকুন, আমি আপনার পাশে আছি। আমি শুধু কিঞ্চিত হাসলাম। ডিউটি শেষ করে মেয়ে নিয়ে ফিরছিলাম। আজও একই দৃশ্য দেখলাম। এবার রিঙ্কি অন্য আরেকটা ছেলের বুকে মাথা দিয়ে গাড়িতে করে যাচ্ছে। ছেলেটা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ প্রাইভেট কারে ছিল ওরা। জানালা খোলা ছিল। এবং স্পিড ছিল ধীরগতির। তাই আমি স্পষ্ট দেখেছি এ দৃশ্য। মেয়েটা প্রতিদিন অসুস্থ হয় নাকি? হলেও ওর সঙ্গে আকাশ কোথায়? নতুন নতুন ছেলেগুলোকে এভাবে পরপুরুষের বুকে মাথা দিয়ে যাচ্ছে কেন? আমার ঠিক বুঝে আসে না বিষয়টি। বাড়ির পথে রওনা হই। বস্তিতে ঢোকার আগে খালার বাড়ি পড়ে। কি যেন মনে করে ওই বাড়ির দিকে তাকাই। আমি তো অবাক ভীষণ। বাড়ির সামনে বিশাল ভিড়। লতা আপা সহ আমার ছেলেও আছে দেখছি। কৌতূহলবশত আমিও যাই সেদিকে। আমায় দেখেই ছেলে এসে জড়িয়ে ধরে বলে, চলে এসেছো আম্মু? আমি এখানে এসেছি লতা আন্টির সঙ্গে। এই বাড়িতে না ঝগড়া হয়েছে। ছেলের কথা শুনে একটু এগিয়ে লতা আপার পাশে দাঁড়ালাম। খালাকে দেখছি বাড়ির সামনে বসে আছে। কেমন একটা বাজে অবস্থা। ধীরে ধীরে ভেতরে যাই আমরা। খালা চিৎকার করে কাঁদছে এবার। আমায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ও তন্নি গো, আমার সব শেষ। আমায় লুটে নিয়ে গেছে। আমার সব শেষ। আমি পথের ভিখারি হয়ে গেলাম। নিঃস্ব হয়ে গেছি আমি তন্নি। আমি ঠিক বুঝলাম না বিষয়টি। না জেনেই সান্ত্বনা দিয়ে আশেপাশে তাকালাম। এক মেয়ে এগিয়ে এলো। ওই মেয়ে খালার বাড়ি সবজি কাটার কাজ করত। লতা আপা কাজ ছেড়ে দিয়েছিল। আমি একটু দূরে গেলাম মেয়েটাকে নিয়ে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে এখানে? জানেন কিছু? মেয়েটা মুখ বাঁকিয়ে বলে, কি আর বলবো আপা, সব দোষ খালাম্মারি। আপনি বাড়ি ছাড়ার পর এক মহিলাকে স্বামী সহ ভাড়া দিয়েছিল। বলা নেই কওয়া নেই, খোঁজ না নিয়েই এমনি একজনকে ভাড়া দেয় ঘর। দিয়ে আবার শুরু করেছিল আলগা দরদ। সবই নাটক। আপনারই মতো করে ওই মহিলাকেও তার ঘরে খেতে বলেছে। কাজ করিয়েছে। গলায় গলায় মিল ছিল। আমার তখনই সন্দেহ হয়েছিল, অপরিচিত এক মহিলা এত সহ্য করে নাকি? কাল খালাম্মা ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে এনে ঘরে রেখেছিল। জমি কিনবে শুনেছিলাম। ঘরের সব কথা ওই মহিলাকে বলেছে। মহিলার থেকে যখন টাকা ধার চেয়েছে পেয়েছে। ভেবেছিল বোকাসোকা হবে। কিন্তু মহিলা বেরিয়েছে ডাকাত। কাল রাতে মহিলা তার স্বামী সহ কজন ছেলে নিয়ে এসে গভীর রাতে খালাম্মাকে আর খালুকে বেঁধে রেখে সব নিয়ে গেছে। খালুকে মার তারা চিহ্ন ধর করেছে ভীষণ। সব লুটে নিয়ে গেছে একদম। ছেলে বিদেশ থাকত। কত গহনা, যাবতীয় টাকা, মূল্যবান সব জিনিস সব নিয়ে গেছে। খালাম্মার গা থেকে অবধি গয়না খুলে নিয়েছে। দামি শাড়ি থেকে শুরু করে ছোট ফার্নিচার নিয়ে গেছে। ওদের সব ব্যবস্থা করাই ছিল। গাড়ি নিয়ে বাড়ির পেছনে দাঁড় করিয়ে রেখেছিল আগে থেকেই। সব নিয়ে গেছে। মনটা বেশ খারাপ হলো আমার। মানুষটা যতই খারাপ হোক, খালা বলে ডেকেছি। মায়ের পরেই খালা। লতা আপা বলে, এত কিছু হয়ে গেল আশেপাশের কেউ কিছু বোঝেনি? উনারা চিৎকার করেনি? সাহায্য চায়নি? বুঝবে কি করে? কত রাতের ব্যাপার। উনাদের তো বেঁধে রেখেছিল। সকালে আমি কাজে এসে শুনেছি সব। খালুর অবস্থা খারাপ। হাসপাতালে পাঠিয়েছে। খালাম্মা বাড়িতেই। উনার ছেলেরা প্রবাস থেকে গালাতারা চিহ্ন গালি করছে। বাড়ি ছেলেদের নামে। ছেলেরা বলেছে বাড়ি থেকে বের হয়ে যেতে। রক্ত ঘাম করা পয়সা সব নিয়ে গেছে। প্রবাসে কম কষ্ট করে নাকি ছেলেগুলো? মাকে বারবার বুঝিয়েছে এমন স্বভাব ছাড়তে। সে ছাড়েনি। সৃষ্টিকর্তার রহমতে ওদের কম ছিল না। খালাম্মার চাহিদা আরও ছিল। লোভ মানুষকে ধ্বংস করে। তাই হলো। সামান্য 2-3 হাজার টাকার জন্য ছোটলোকি করত। কষ্ট করে কাজ করতাম আমি, পারিশ্রমিক দিত না ঠিক মতো।
ধার দেনা করে মেরে খাওয়ার চেষ্টা করত। ওদের এত ছিল তবুও জাকাত ফেতরা দিত না জানেন? বলতো আমার টাকা কেন অন্যকে দেব? কষ্ট করে টাকা করেছি। আমার টাকার ওপর শুধু আমার অধিকার। টাকার ভাগ কেন গরিবদের দেব? এ কথা বলতেন ইনি। ভাড়াটিয়ার সঙ্গে গলায় গলায় মিল ছিল। ব্যাংকে টাকা উঠাতে যাবে তাও বলে যায় ভাড়াটিয়াকে। আমি নিষেধ করেছিলাম বলে মা বাপ তুলে গাল দিয়েছিল আমায়। এদের একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল। অতি লোভ ধ্বংস করে দিল। 10 টাকার আশায় 10 লক্ষ হারালো। খালুর দোকানের টাকা ঘরে এনে রেখেছিল সেগুলোও নিয়েছে। এক প্রকার এরা পথের ভিখারি হয়েছে। কত গরিবের হক মেরে খেয়েছে। সব এক দিক দিয়ে বেরিয়ে গেল। বিদেশ থেকে ছেলেরা বলেই দিয়েছে আর একটা টাকাও বাড়ি দেবে না। ওরা ওখানে বিয়ে করে সেটেল হয়ে গেছে। মা বাপ ভিক্ষা করে খেলে ওরা দেখবে না আর। আমি বললাম, এই মুহূর্তে এসব বললে হবে? খালাদের মনে এমনিতেই ঝড় চলছে। সন্তান হিসেবে ওদের মা বাবার পাশে দাঁড়ানো উচিত। ভুল যা হওয়ার হয়ে গেছে। কেঁদে কেটে লাভ নেই। ওদের দিকটাও দেখতে হবে তন্নি আপা। ছেলেগুলোর কষ্টের টাকা। ভেবেছিল জমি কিনে একটা বাড়ি করে বউ বাচ্চা নিয়ে দেশে চলে আসবে। মা বাবাকে বলেছিল টাকার কথা গোপন রাখতে। ওর মা ভাড়াটিয়ার সঙ্গে পীড়িত বানিয়ে সব বলেছে। ছেলেগুলোর মাথায় বাড়ি একদম। দেশে আসা আর হবে কিনা সন্দেহ। মেয়েটার কথা খুব বেশি অযৌক্তিক নয়। যার মাথা সেই বোঝে ব্যথা। লতা আপা তারা দিল বাড়ি যেতে। এখানে থেকেই বা লাভ কি? আমরা তো কিছু করতে পারবো না। পুলিশে খবর দিয়েছে। তারা এসে যদি কিছু করতে পারে। ছেলের হাত ধরে বেরিয়ে আসতে নিলাম। খালা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বারবার বলে, আমার লোভের শাস্তি আমি পেয়ে গেছি তন্নি। 2 পয়সার আশায় আমার সব শেষ। কত ভালো ছিলে তুমি। মায়ের মতো কদর করতে আমায়। আমি তোমার প্রতি জুলুম করেছি। অন্যায় করেছি। ঠকিয়েছি। কত শত মানুষের হক মেরে খেয়েছি। তাদের হাহাকার আমায় শেষ করে দিল। আজ যদি তুমি আমার সঙ্গে থাকতে এ কাজ হতো না। কয়েক টাকা বাড়তির আশায় আমি ডাকাত ঘরে এনেছিলাম। তোমার সঙ্গে মিলেজিলে থাকলে আমি সুখে থাকতাম। কত উপকার করতে তুমি আমার। আমি শুধু নিজের স্বার্থ বুঝেছি। তোমার মতো অসহায়ের প্রতি অন্যায় করেছি। সৃষ্টিকর্তা আমায় আমার পাপের শাস্তি দিল। জানি সব শেষ। তবুও তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি। যদি পারো আমায় মাফ করে দিও মা। আমার চোখটাও পানিতে ভরে ওঠে। অধিক আবেগী আমি। এই মানুষটার প্রতি আজ মায়া হচ্ছে ভীষণ। দেখুন খালা যা হওয়ার হয়েছে। নিজেকে সামলান। আপনার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। মানুষ মাত্রই ভুল করে। তবে আপনার ভুলটা হয়েছে মাত্রাতিরিক্ত। বোঝানোর পরও বোঝেননি আপনি। জানি এই কথাগুলো এখন বলা ঠিক না। তবুও বলছি। চলার পথে খালা প্রতিবেশী, আপন মানুষ প্রয়োজন হয়। আপনি যদি লোকের সঙ্গে ভালো ব্যবহার করতেন, গরিবের দুঃখ বুঝতেন, সবাই আপনার পাশে থাকত। মানুষ মানুষেরই জন্য। আজ দেখুন কি পরিস্থিতি। এত বড় বিপদ আপনার অথচ কেউ পাশে নেই। আঙ্কেলকে নিজেই হাসপাতালে যেতে হলো। আপনার নিজেরই পুলিশ ডাকতে হয়েছে। আপনার বিপদে কেউ পাশে নেই। তাই বলি খালা, জীবনে যাই করেন পরের ক্ষতি করে কখনো নিজ স্বার্থ হাসিল করবেন না। অভিশাপ না হোক, হাহাকার লেগে যায়। খালা মাথা নিচু করে কাঁদে। আমি ছেলেকে নিয়ে বাইরে আসি। সত্যিই মানুষের জীবন কত বিচিত্র। বাড়ি ফিরে রান্না করেছি। খেয়ে দিয়ে ছেলে নিয়ে শুয়ে পড়েছি তাড়াতাড়ি। প্রায় রাত 10টার দিকে রাশেদ স্যারের নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করি। হ্যালো বলতেই স্যার বলে, দুঃখিত মিস তন্নি। এত রাতে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে কল করেছি। কাল আমাদের ফ্যাক্টরিতে অনুষ্ঠান। কোম্পানির 10 বছর পূর্ণ হবে। অন্য সব স্টাফদের হাতে হাতে নোটিশপত্র দেওয়া হয়েছে। আপনি নতুন তাই মনে ছিল না হয়তো। পরে আমি খেয়াল করেছি বিষয়টি। কাল ফ্যাক্টরির কাজ বন্ধ থাকবে। ঘণ্টা খানিকের জন্য এসে অনুষ্ঠানে যোগদান করে যাবেন। চাইলে আপনার মেয়েকে রেখে আসতে পারেন। আসলে অনুষ্ঠান তো, ভিড় বাট্টা থাকবে। প্রচণ্ড কোলাহল। বাচ্চা নিয়ে এলে অসুবিধা হতে পারে। সামান্য 1 ঘন্টারই ব্যাপার তো। আর হ্যাঁ, থিম হবে রেড। সবাই লাল শাড়ি পরে আসবে। আপনিও পরে আসবেন কিন্তু। এটা নিয়ম। এবার আমি রাখছি। শুভ রাত্রি। কল কেটে দেয় তিনি। আমি ভাবনায় পড়ে যাই। লাল শাড়ি তো আমার নেই। ও বাড়ি ছিল একটা। যাকগে সেসব। সকালে ভাবা যাবে। আগে একটা শান্তির ঘুম দেই। পরদিন ঘুম ভাঙতে বেলা হয়ে গেছে বেশ। তাড়াতাড়ি উঠে লতা আপার ঘরের দিকে ছুট লাগালাম। লতা আপা তখন সবে মাত্র কাজে বের হচ্ছে।
আমায় দৌড়ে আসতে দেখে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে তন্নি? এখনো কাজে যাওনি? বেলা তো অনেক হলো, এ সময় তো তুমি চলে যাও। আজ উঠতে দেরি হয়ে গেছে আপা। আমি আমতা আমতা করে বলি, আপনার কাছে একটা লাল রঙের শাড়ি হবে আপা? আসলে আমার ফ্যাক্টরিতে আজ অনুষ্ঠান। সবাইকে লাল শাড়ি পরে যেতে হবে। এটা নাকি নিয়ম? আমার লাল শাড়ি নেই। আপনার থাকলে একটা দিন। কথা দিচ্ছি কোনো ক্ষতি করব না। মাত্র 1 ঘন্টার জন্য নেব। অনুষ্ঠান শেষ হলে বাড়ি ফিরেও সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে ভাঁজ করে দিয়ে যাব। যদি থাকে একটু দিন না আপা। আমার কণ্ঠে অনুরোধ। লতা আপা একগাল হেসে বলে, বোকা মেয়ে। এত অনুরোধের কি আছে? বড় আপার থেকে শাড়ি নেবে তুমি। পরের থেকে নয়। আমার একটা আছে লাল শাড়ি। খুব বেশি দামি নয়। চিকন সুতোর জরির হালকা কাজ। তোমার ফর্সা গায়ে মানাবে বেশ। আপা ঘরে ঢোকে। শাড়ি বাহির করে দিয়ে বলে, পরিয়ে দিয়ে যাই তোমায়। তাড়াতাড়ি হবে। আপনার কাজে দেরি হবে না? আমার কাজ অফিস আদালতে নয় বোন। অন্যের বাড়ি কাজ করি। একদিন দেরি হলে খুব বেশি কিছু হবে না। প্রয়োজনে কাজ আরো বেশি করে দিয়ে আসবনি। আমার কর্তা ভীষণ ভালো মানুষ। ওই খালার মতো নয়। আমি মুখটা ছোট করে বলি, থাক না আপা। বাদ দিন ওসব। শাড়ি পরিয়ে দিন আমায়। লতা আপা আমায় ভীষণ সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। গা হাত খালি আমার। বড্ড বেমানান লাগে শাড়ির সঙ্গে। তাই আপা জোর করে এক জোড়া কানের, হাতের পরিয়ে দেয়। চুলে খোপা করে দেয়। চোখে হালকা কাজল। এই আমার সাজ। লতা আপার ভাষ্যমতে এতেই আমার রূপ খুলেছে। মনে মনে ভাবি, রূপ খুলে আর কি হবে? সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। দৌড়ে ঘরের দিকে যাই আবার। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে চাচির ঘরে শুয়ে গেছি। ও তো কোলাহলে ছোট বাচ্চাটাকে আর নিতে চাই না। প্রয়োজনে 1 ঘন্টার জায়গায় আধ ঘন্টায় ফিরে আসব। আজ তো আর কাজ নেই। শুধু অনুষ্ঠানে অংশ গ্রহণ করলেই হলো। ছেলেকে চিপস কিনে দিয়ে একটা বাচ্চার সঙ্গে খেলতে দিয়ে বেরিয়ে পড়লাম আমি। কিন্তু বিপদ বাধে রাস্তায় গিয়ে। কোনো রিকশা নেই। দূরদূরান্তে তাকিয়েও কোনো রিকশা পেলাম না। অগত্যা আমায় হেঁটেই যেতে হলো। মাঝপথে তখন সবে শাড়ি পরে হাঁটতে পারছি না। এর মাঝে আজ সকাল সকালই সূর্য করা হয়েছে। রোদে মুখ দিয়ে ঘাম চুয়ে পড়ছে। হঠাৎ একটা গাড়ি এসে থামে আমার সামনে। জানালা খুলে রাশেদ স্যার বলেন, রিকশা পাননি বুঝি? এই রোদের মাঝে হেঁটে যাচ্ছেন? একটু হলে জ্ঞান হারাবেন। আমার গাড়িতে বসুন। এক জায়গাতেই যাচ্ছি আমরা। না স্যার, থাক। আমি নিজেই চলে যেতে পারবো। এই তো আর একটু পথ বাকি আছে। একটু একটু করতে করতে অনেক দেরি হয়ে যাবে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি। 30 মিনিট লেট আপনি। আমি বসো। আমার কিছু হবে না। আপনার দেরি হলে বকা শুনতে হতে পারে। তাই চলুন উপকৃত হবেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও গাড়িতে বসলাম। স্যার একটা রুমাল দিল পকেট থেকে। মুখ মুছে নিতে বলল। আমি মুখ মুছলাম। পানির বোতলও দিলেন তিনি। খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। কড়া রোদে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল এক প্রকার। আমি চুপচাপ গাড়িতে বসে রইলাম। স্যারকে দেখি একটু পরপর আর চোখে আমার দিকে তাকায়। আমি ইতস্তত বোধ করলাম। ড্রাইভার গাড়ি থামায়। সঙ্গে সঙ্গে এক লাফে নেমে পড়ি আমি। এতক্ষণ গুমোট পরিবেশে আটকে ছিলাম। যেই না ভেতরে ঢুকব, স্যার ডেকে বলেন, আবার দেখা হবে। আমি মাথা নাড়িয়ে ভেতরে যাই। চারপাশের সবাই লাল রঙের শাড়ি নয় থ্রিপিচ পরেছে। একদম লালে লাল পরিবেশ। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ফ্যাক্টরি। আমি ঘুরে ঘুরে দেখলাম সবটা। মনটা বেশ ফ্রেশ লাগছিল। কজনের সঙ্গে পরিচিত হলাম। কথাবার্তা বললাম। টুকটাক হাসি তামাশাও হলো। এবার খাবারের পালা। ফ্যাক্টরির ভেতরে পরিষ্কার করে চট বিছিয়েছে। সকল কর্মীরা সেখানে গিয়ে বসল একে একে। আমিও বসলাম। প্যাকেট বিরিয়ানি দিয়েছে খেতে। যেই না খেতে যাব অমনি স্যার প্রবেশ করে ভেতরে। সবাই দাঁড়াতে নিলে স্যার নিষেধ করে। বলেন, আজকের দিনে কোনো ভেদাভেদ নেই। আমি আপনি সবাই এক। আপনাদের জন্য আমাদের এই কোম্পানির অনেক উন্নতি হয়েছে। এজন্য কৃতজ্ঞ। আজ আমরা মিলেমিশে খাবো সকলে। স্যার দেখলাম এদিকেই এগিয়ে আসছে। আমি কাচুমাচু হয়ে বসে রইলাম। স্যার এসে আমার পাশে ধপ করে বসে পড়ল। আমি ঘাবড়ে গেলাম প্রথমে। সরে যাওয়ার চেষ্টা করলাম। স্যার সামান্য হেসে বলল, বিব্রত হওয়ার দরকার নেই। খেয়ে নিন। বাধ্য হয়েই ওভাবে খেতে লাগলাম। পাশ থেকে এক মহিলা আরেকজনকে বলছে, কি হলো আজ? স্যার এসেছে আমাদের সঙ্গে খেতে। আগে তো কখনো আসেনি খেতে।
বিষয়টি কেমন যেন লাগে আমার। কোনো মতে খেয়ে বাইরে আসি। হাত ধুই। বেশ দেরি হয়ে গেছে। মেয়েটা কাঁদছে নিশ্চয়। বাড়ির জন্য এক প্যাকেট করে খাবার দিয়েছে। তা নিয়ে আমি বের হতে যাব এমন সময় স্যার ডাকলেন। আমি দাঁড়ালাম। স্যার এগিয়ে এসে বললেন, আপনি দেখলাম ঠিক মতো খেলেনি না। আমি বললাম, না মানে বাড়িতে মেয়ে রেখে এসেছি তাই। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি এই 3 প্যাকেট খাবার নিয়ে যান। ছেলেকে নিয়ে বাড়ি গিয়ে পেট ভরে খাবেন। আমি নিতে চাই না কিছুতেই। স্যার জোর করে হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আবারও সেই মহিলা ফিসফিসিয়ে বলে, আমাদের দিচ্ছে 1 প্যাকেট। ওকে দিল 3টা, তাও আবার আলাদা ডেকে নিয়ে। ঘটনা কি, আমি এবারও পাত্তা দিলাম না তেমন। মেয়ের চিন্তায় বিভোর আমি। না জানি কি করছে আমার বাচ্চাগুলো। দ্রুত বের হয়ে রিকশা করে বাড়ি ফিরলাম। ফিরে দেখি আরেক কাণ্ড। ফ্যাক্টরির কাজ শেষ করে তড়িঘড়ি বাড়ি ফিরেছি। এসে দেখি ছেলে আমার মাটিতে বসে বসে কাঁদছে। গায়ে ধুলো বালি মাখা, হাতে পায়ে আছড়ের দাগ। আমার বুকটা ধক করে উঠল। তড়িঘড়ি ছেলের কাছে দৌড়ে গিয়ে কোলে নিলাম। কোলেতে বসিয়ে আদর করতে করতে বললাম, কি হয়েছে বাবা? এ অবস্থা কেন তোমার? দাদিমা কোথায় গেছে? ছেলে বলে, দাদিমা আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমায় যেতে বলেছিল। আমি যাইনি। আমি বস্তির বাইরে খেলতে গিয়েছিলাম। কয়েকটা ছেলে আমায় ধরে খুব মেরেছে। তোমায় কেন মেরেছে হঠাৎ? তুমি কি কোনো দোষ করেছিলে? না তো হো, আমি শুধু খেলা কম পেরেছি। তাই ওরা আমায় মেরেছে অনেক। বলেছে আবার দেখলে মেরে পা ভেঙে দেবে। আমার বেশ রাগ হলো। ছোট বাচ্চাকে কেউ এভাবে মারে? বিবেক ছাড়া। ততক্ষণাৎ ছেলেকে কোলে নিয়ে সেখানে গেলাম। বস্তির বাইরের এলাকা এটি। একটা মাঠ মতো। ফ্ল্যাটের বিভিন্ন বাচ্চারা খেলছে। ছেলে হাত দিয়ে ইশারা করল, ওরাই মেরেছে। প্রতিটি বাচ্চাই বড়। বয়স 12-13 হবে হয়তো। বুঝদার বাচ্চাগুলো আমার 6 বছরের ছেলেটাকে এভাবে মেরেছে। আমি এগিয়ে গিয়ে একটু বকা দিলাম তাদের। বুঝিয়ে বলেছিও। ছেলেগুলো ওদের মা বাবাকে ডেকে আনে। মুহূর্তে এক প্রকার ঝগড়ার সৃষ্টি হয়। আমার ছেলের জন্ম নিয়ে কথা বলেন তারা। গালাগালি করে, তেড়ে আসে। টাকা থাকলেই মানুষ ভালো হয় না। দোষ এদের ছেলের। এনাদের উচিত ছিল নিজ বাচ্চাকে কন্ট্রোল করা। এরাই করছে আমার সঙ্গে ঝগড়া। আমি কিন্তু ঝগড়া করতে আসিনি মোটেও। আমি চেয়েছিলাম বুঝিয়ে মিল করে দিতে। ছেলে রেখে কাজে যেতে হবে আমায়। পরবর্তীতে কোনো সমস্যা না হোক তাই মিল করিয়ে দিতে এসেছিলাম। যাক গে, এদের সঙ্গে কথা বলে লাভ নেই। বেশি কোলাহল তৈরি হোক চাই না। ছেলেকে নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে গোসল করিয়ে দিলাম। বস্তির বাইরে যেতে নিষেধ করি। মেয়ে সেই যে ঘুমিয়েছে, ওঠেই নি। কাজ শেষে উঠল মেয়ে। 3টি বিরিয়ানির প্যাকেট থেকে একটি লতা আপার ছেলে ও একটি চাচিদের জন্য রেখেছি। বাকি একটা ছেলেকে দিয়ে পানি আনতে গেলাম। ছেলে প্যাকেট খুলে চিৎকার করে বলে, আম্মু দেখে যাও কাগজ বিরিয়ানি। আমি তো অবাক। দ্রুত ঘরে গেলাম। দেখলাম বিরিয়ানির প্যাকেটে একটি ছোট্ট কাগজ। এটা তো থাকার কথা নয়। কৌতূহল বশত খুললাম সেটি। ভেতরে লেখা, আপনাকে লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে তন্নি। ভ্রু কুচকাই আমি। খাবারের মাঝে এসব কে দিল? রাশেদ স্যার আমার হাতে এই প্যাকেট দিয়েছে। কোনোভাবে তিনিই দেয়নি তো? এই মানুষটির রাগ বাড়িয়ে কথা বলা, তাকিয়ে থাকা, সাহায্য করতে চাওয়া, আমার ঠিক ভালো লাগছে না। আমরা পূর্বপরিচিত নই। দুদিনের দেখাতেই একটা মানুষ কেন এত ভাবছে আমায় নিয়ে? চেনা জানা হতেও তো সময় লাগে। উনি খুব দ্রুতই যেন আমার সঙ্গে মিশতে চাচ্ছে। উদ্দেশ্য খারাপ কিনা জানি না, তবে সতর্ক থাকতে হবে আমায়। এত সহজে কোনো সম্পর্ক হয় না। এক জায়গা থেকে প্রতারিত হয়ে এসেছি আমি। বয়স আমার উঠতি নয়, যে চোখে রঙিন চশমা পরে প্রেমে পড়ে যাব। 2 সন্তানের জননী আমি। সর্বপ্রথম নিজের সন্তানদের চিন্তা করতে হবে। আমার ভবিষ্যৎ আমার নিজেকেই তৈরি করে নিতে হবে। সামনের পথ অনেক কঠিন। বিপথে পা বাড়ালে হবে না। ছেলে বায়না ধরেছে বিস্কুট আর মুড়ি কিনে দিতে। টাকা তেমন নেই হাতে, তবুও কিনে দিতে হলো। এমনিতেই আজ বাচ্চাটা আঘাত পেয়েছে ভীষণ। তাই আর না করতে পারিনি। দোকানে গিয়ে বিস্কুট, মুড়ি, চানাচুর কিনে বাড়ি ফিরছিলাম। বস্তির কটা বাচ্চা আমাদের খাবারের দিকে বড় বড় করে তাকিয়ে রইল। এক প্যাকেট বিস্কুট ছিঁড়ে ওদের দিয়েছি। ওরা খুশি মনে নিয়ে খায় আর খেলে। ওগুলো সব একটা বয়ামে রেখেছি। ছেলে খিদে পেলে খাবে। বাড়ি থাকি না আমি। বিকেলের দিকে আমার নাম্বারে কল এলো। অচেনা নাম্বার। রিসিভ করি আমি। গলা শুনে চোখে পানি জমে। আর কেউ নয়, এটা তটিনী। আমি কান্নাভেজা কণ্ঠে বললাম, এতদিনে এই বোনটাকে মনে পড়ল তোমার?
কেমন আছো তুমি? আপা, আমার ফোন সমেত সিম হারিয়ে গেছিল। সিমটা ওঠাতে পারিনি। ওর ফোনে আপনার নাম্বার ছিল না। আমি অনেক খোঁজ করেছি আপনার। পাইনি। শুনেছি আপনার নাকি ডিভোর্স হয়ে গেছে আপা। আমি একথা কাল জেনেছি। বাসা বাড়িতে থাকি আমি। জবও ছেড়ে দিয়েছি। 1.5 মাসের প্রেগনেন্ট আমি। তাই খবর পাইনি। আপনার কথা অনেক মনে পড়তো আমার আপা। আমার মা বাবাকে ওই বাড়ি পাঠিয়েছিলাম আপনার খোঁজে। বা নাম্বার এনে দিতে। ওরা নাকি জানিয়েছে আপনি এক লোকের সঙ্গে পালিয়ে গেছেন। সেই লোক আবার কে জানেন? আমাদের বাড়িতে সবজি দিত না, সেই সবজিওয়ালা। আমি যেহেতু ওখানে নেই তাই আমার মা বাবা আর জোর দিয়ে কিছু বলতে পারিনি। আমিও যেতে পারছি না। রিস্কি প্রেগনেন্সি আমার। ফুল বেড রেস্ট। সিঁড়ি পর্যন্ত ওঠানামা করতে পারি না। বাজারে পর্যন্ত যেতে পারি না। এজন্য জব ছেড়েছি। অন্তত 6টা মাস এখানেই থাকতে হবে। তাই বাড়ি যেতে পারছি না। গেলে ওদের শিক্ষা দিতাম। এখান থেকে কিছু করতে পারছি না আমি। আপনার দেবরও কেমন যেন বদলে যাচ্ছে। ওর টাকায় খাচ্ছি, পড়ছি তাই কথা শোনায়। অফিসে গেলেই ওর ভাবি, মা কল করে কিসব যেন বলে। বাড়ি এসে সেই রাগ আমায় দেখায়। আমি ভেবেই নিয়েছি, বেবিটা হয়ে গেলে আবারও জবে জয়েন হব। হাতে টাকা না থাকলে দাম থাকে না কোনো। প্রতিবাদও করতে পারছি না তেমন। শুনে খুশি হলাম। নতুন অতিথি আসতে চলেছে। নিজের যত্ন নিও বোন আমার। ও বাড়িতে যাওনি যখন, যাওয়ার দরকার নেই। দেখলে না আকাশের ব্রেন ওয়াশ করে কত বড় ঘটনা ঘটালো। তুমি গেলেও তাই করবে। তোমার স্বামীকে তোমার থেকে কেড়ে নিয়ে চাইবে। কারণ তুমি বড়জার পক্ষে নয়। দূর থেকে ফোনে দুটো কথা বললেও তেমন প্রভাব পড়বে না। কাছে থাকবে তুমি। তোমার কথাই বেশি শুনবে। আর ওদের কোনো ভেদাভেদ নেই। তোমার শরীর ভালো না এমনিতেই। শত্রুতা করে ওরা তোমায় ফেলে টেলে দিতে পারে। অথবা অন্যভাবে ক্ষতিও করতে পারে। আমার বেলা এমনটা করেছে অনেক। ভাগ্য ভালো ছিল। তাই বেঁচেছি। এই জন্যেই তো বাধা পড়ে গেছি আপা। তাহলে থেমে থাকার মেয়ে আমি নই। অন্যকে ভয় পায় না তটিনি। নিজেকে নিয়ে কখনোই ভাবি না আমি। চিন্তা হয় পেটের বাচ্চাকে নিয়ে। মা তো আমি, সন্তানের জীবন সংশয়ে রেখে কিছু করতে পারি না। ও বাড়িতে এখন যাওয়া মানে এক হাতে জীবন আর এক হাতে মৃত্যু নিয়ে যাওয়া। তবে থেমে থাকার পাত্রী আমি নই। একটু সুস্থ হতে দিন আমায়। প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। যখন থেকে এই ঘটনা শুনেছি, রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আপনি কেন কিছু বলেননি আপা? পুলিশের কাছে যান, মামলা দিন। ওদের ক্যারিয়ার নষ্ট করুন। নিজে না যেতে পারলে আমার এখানে আসুন। আমি আপনায় নিয়ে লড়াই করব। বোন আমার, সেই সময় আমার পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। পাশে কেউ ছিল না, যার ভরসায় আমি লড়তে পারি। একা মেয়ে আমি, কতদূর যেতাম? ওরা টাকাওয়ালা মানুষ, টাকা দিয়ে সব মিটিয়ে নিত। আমার পাশে কেউ থাকতো না। বেশি দূর গেলে সেই প্রভাব আমার সন্তানের ওপর পড়তে পারত। ওরা নানাভাবে আমার ক্ষতির চেষ্টা করেছে। আমায় মা তারা চিহ্ন রতে মানুষ পর্যন্ত লাগিয়ে রেখেছে। তুমি এখন অন্যের সংসারে। আমি তোমার কাছে গেলে তোমার সংসার জীবনে সমস্যা সৃষ্টি হবে। তোমার স্বামীর সঙ্গে অশান্তি হবে। বড় বোন হয়ে এটা চাই না কখনোই। জানি তুমি প্রচণ্ড শক্তিশালী ও বুদ্ধিমতী মেয়ে। তবে এই অবস্থায় তুমি ভীষণ ফুরবল। তুমি পারবে না মুখে মুখে, হাতে হাতে জবাব দিতে। স্বামীর সঙ্গে অশান্তি হলে মনে প্রভাব পড়বে। মানসিকভাবে হেনস্থা হবে। যা তোমার বেবির জন্য ভালো নয়। আমার সঙ্গে যা হওয়ার হয়েছেই। জোর করে সংসার হয় না। বাকি রইল প্রতিশোধের কথা। সেটা আমার দিতে হবে না। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা ওদের ছাড়বেন না। আজ পর্যন্ত কোনো জুলুমকারীর শেষ পরিণতি ভালো হয়নি। ওদেরও হবে না। আমার বাচ্চাদের হাহাকার, আমার তিক্ততা ওদের ধ্বংস করে দেবে। কিছু পাপীর হিসেব দুনিয়াতেই হয়, ওদেরটাও হবে। এটা আমার বিশ্বাস। তবে প্রতিষ্ঠিত আমি হবই। প্রতিশোধ না নেই, জবাবটা দেব। সে আপনি যাই বলেন আপা, একটা শাস্তি আমি ওদের দিয়েই ছাড়ব। ওই রিঙ্কিকে আমি এত সহজে ছাড়ব না। শুধু আমায় সুস্থ হতে দিন। ভাববেন না আমি একদমই বসে আছি। এ ঘটনা শোনার পর আকাশ ভাইয়ের অফিসের কিছু লোককে বাবার মাধ্যমে জানিয়ে দিয়েছি পরিচয় গোপন রেখে। সবাই জানুক মানুষটার চরিত্র সম্পর্কে, কৃতকর্ম সম্পর্কে। ওর কাজের ক্ষেত্রে সম্মানহানি হোক। আচ্ছা আপা, বড়জা এখনো যাচ্ছে না কেন? এসেছিল আমার বিয়ে উপলক্ষে। আমার বিয়ে হয়ে বাচ্চা পেটে। তবুও কেন যাচ্ছে না? আর বিবাহিত এক ছেলের সংসার ভেঙে নিজের বোনকে কেন বিয়ে দিল? এই না তাদের এত সম্পদ, অর্থবিত্ত। বিয়ে উপলক্ষে এলেও পরবর্তীতে তার ধারণা বদলেছে।
আমার সংসার ভাঙতে থেকে গেছিল সে। হয়তো সবকিছু নিজের করার ধান্ধা। কিন্তু রিঙ্কির সঙ্গে বিয়ে দেওয়ার কারণটি আমারও অজানা। তটিনী এবার কিছুক্ষণ চুপ থেকে বলে, আপা আপনি এখন কোথায় আছেন? আমি জানি, আপনি যেখানেই আছেন ভালো আছেন। নরকে তো ছিলেন এতদিন। এবার অন্তত মুক্ত বাতাস পেয়েছেন। নিজের স্বাধীনতা পেয়েছেন। আপা বাচ্চা দুটোকে আগলে রাখবেন। ওদের যেন কোনো ক্ষতি না হয়। ওরাই আপনার ভবিষ্যৎ। আপনি তো আমার বাড়ি চেনেন আপা। আপনি আমার বাড়ি গিয়ে থাকুন। আমার মা বাবা মেয়ে করে রাখবে আপনায়। আমি কিছু বলতে যাব তার আগেই ওপাশ থেকে প্রচণ্ড চিৎকারের শব্দ পেলাম। দেবর চেঁচাচ্ছে। হয়তো জানতে পেরে গেছে তটিনী আমার সঙ্গে কথা বলছে। আমি দ্রুত কল কেটে দিলাম। শেষে শুধু একটা কথাই বললাম, আমি ভীষণ ভালো আছি। আমায় নিয়ে চিন্তা করো না। নিজের যত্ন নাও। কখনো আর আমায় কল দিও না। আমার জন্য তোমায় অশান্তি পোহাতে হবে। কল কেটে অনেকক্ষণ ঝিম মেরে বসেছিলাম আমি। তটিনীর কথা ভেবেছি। তর্ক করা, রাগী স্বভাবের মেয়েটাও আজ শান্ত হয়ে গেছে সন্তানের চিন্তায়। সন্তান এমন এক জিনিস যা উত্তপ্ত আগুনের গোলাকেও বরফে রূপান্তর করতে পারে। আমি জানতাম তটিনী গর্ভবতী। এজন্য আমি ইচ্ছে করেই আমার বিষয়ে ওকে জানতে দেইনি। চেনা পরিচিত সকলকে নিষেধ করে দিয়েছিলাম। মেয়েটা হুটহাট কাজ করে বসে। এ কথা জানলে রাগে না জানি চলেই আসতো তখন। সন্ধ্যা হয়ে এলো ধীরে ধীরে। লতা আপা এলেন না আজ। আমি নিজেই গেলাম তার কাছে। দুটো কথা বললাম। মনটায় কেমন যেন অশান্তি লাগছে আমার। খুব বেশি আনচান লাগছে। তাই ঘরে চলে এলাম। ভাবলাম ঘুমালে শান্তি লাগবে হয়তো। ইদানিং ঘুমটাও আমায় ফাঁকি দিয়েছে। চোরা ঘুম হয়। চোখ বন্ধ মস্তিষ্ক জাগ্রত। এ ঘুমের ফলে মাথা ব্যথা সহ শরীরে নানান জটিলতা সৃষ্টি হয়। জানি না কোন রোগে ধরেছে আমায়। মরণ রোগে ধরে না শুধু। ছেলে মেয়ে নিয়ে শুয়ে পড়েছি। কাল কাজ নেই। বন্ধ থাকবে ফ্যাক্টরি। কাল দেরিতে উঠব। রাত 9টার দিকে আজও রাশেদ স্যার কল করলেন। আজ কেন কল করছেন ইনি? কাল তো কাজ বন্ধ। প্রথমে রিসিভ করলাম না ইচ্ছে করেই। আবারও কল দিলে ধরলাম। যতই হোক, বসো সে। কল না ধরলে কেমন দেখায়। উনি বলেন, ওহ মিস তন্নি। আপনাকে আবারও বিরক্ত করতে হলো। কাল একবার ফ্যাক্টরিতে আসতে পারবেন? আমি উঠে বসে বললাম, কাল তো অফিস বন্ধ স্যার। আপনিই তো বলে দিলেন। বন্ধ সবার জন্যই। শুধু আপনাদের জন্য খোলা থাকবে। আসলে কাল কিছু প্রোডাক্ট ডেলিভারির কথা ছিল। আমি ভেবেছিলাম সব রেডি করা আছে। এই মাত্র অফিস গিয়ে দেখছি সব এলোমেলো হয়ে আছে। কাল তো ছুটি, তাই সবাই তো আসবে না। আমি কজনকে ফোন করে ডেকে নিচ্ছি। আপনার কাজের প্রতি মনোযোগ ও আগ্রহ দেখে আপনাকেও ডাকছি। কাল একবার আসবেন প্লিজ। 3-4 ঘন্টা কাজ হবে। মানুষ কম, প্রতিজনকে 1000 টাকা করে দেওয়া হবে। বলতে পারেন এটা আপনাদের ওভার ডিউটি। আমি কিছু বলতে যাব তার আগেই স্যার বললেন, প্লিজ, না, বলবেন না। অনেক আশা নিয়ে ফোন করেছি আমি। আপনার বিপদের সময়ে আমি আপনার পাশে ছিলাম। কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। এবার আপনি আমায় সাহায্য করুন। এই ডেলিভারিটা না দিতে পারলে আমার ভীষণ লস হবে, প্লাস ওপর মহল থেকে কথা শুনতে হবে। এছাড়াও বেশি সময়ের তো ব্যাপার না। আপনি সহ আরও কজন আসবে? কাজও তেমন নেই। প্রোডাক্টগুলো বেছে গুছিয়ে লোগো ঠিক করে দিয়ে দেবেন জাস্ট। আমি প্রথমে না করতে চেয়েছিলাম। কিন্তু এনার শেষ কথাতেই আটকে গেলাম। সত্যিই তো, এই মানুষটা আমায় উপকার করেছে। আমি তন্নি উপকারের প্রতিদান দিতে জানি। টাকাও 1000 খানিক। মাস শেষের দিনগুলোর যাতায়াত ভাড়া সহ ছেলের সদাইপাতির টাকাটা হয়ে যাবে। তাই রাজি হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কটায় যেতে হবে? বেশি সকালে আসতে হবে না। ডেলিভারি বিকেলে হবে। আপনি 11টার মধ্যে চলে আসবেন। কাজ শেষ করে 3টের মাঝে চলে যাবেন। স্যার কল কেটে দেয়। আমি শুয়ে পড়ি। ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙে। রান্না করতে হাঁড়ি বের করেছি। ছেলে চিকেন খাবে। কান্না জুড়েছে। এখন তেমন টাকা নেই হাতে। ভেবেছিলাম এই মাছটা সবজি, মাছ দিয়েই পার করে দেব। বেতন পেলে না হয় বাজার করতাম। ডিম ভেজে দিতে চাই। মাছের কথাও বলি। ছেলে তার কথায় অটুট। আজ সে চিকেনই খাবে। আমি পড়ি মহা মুশকিলে। বাচ্চা কান্না করিয়ে কাজেও যেতে পারবো না। গেলেও কাজ আর হবে না আমার। এদিকে রান্নাতেও দেরি হচ্ছে। না খেয়ে যেতে না হয় আজকে। আলিফের কান্না শুনে চাচি ঘর থেকে বেরিয়ে আসে। কান্নার কারণ শুনে বলে, তোমার কাছে হয়তো টাকা নেই। একটা কাজ করি, ওই পাড়াতে মুরগি বিক্রি করে। আমার পরিচিত। কিনে এনে দেই বাকিতে। পরে হাতে টাকা হলে দিয়ে দিও।
আমার ঘরেও নেই মাংস। আমার থাকলে আমিই দিতাম, কি আর করার। রাজি হলাম। চাচি মুরগি এনে কুটে বেছে ধুয়ে দেয়। আমি অন্য সব তৈরি করে রেঁধে ফেলি। রান্না শেষে চাচির ঘরে তরকারি দেই। সে নেবে না কিছুতেই, বাচ্চাকেই খাওয়াতে বলে। আমি জোর করে ঘরে রেখে আসি। তৈরি হয়ে কাজের উদ্দেশ্যে বের হই মেয়েকে নিয়ে। পৌঁছে দেখলাম আরও 4-5 জন এসেছে। বিরিয়ানি নিয়ে কানাঘুষা করা সেই মহিলাও আছে দেখছি। আমায় দেখেই তিনি বললেন, এসব কাজে তো স্যার আমাদের পুরাতন কর্মীদের ডাকেন। আজকাল দেখছি নতুনদেরও ডাকছেন। আমি জবাব দেই না এবারেও। চামড়ার মুখ দিয়ে মানুষ অনেক কিছু বলতে পারে। সব কি আর গায়ে মাখতে আছে? নিজ স্থানে গিয়ে বসলাম। স্যার এলো একটু পর। আজ তার পরনে নীল টি শার্ট আর প্যান্ট। অফডে তাই হয়তো। অন্যদিন ফরমাল পোশাকে আসেন তিনি। এসেই আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। আমিও কাজে মনোযোগ দেই। মিনিট 20 পর স্যারকে 1 লোক 2 কাপ চা দিয়ে গেলেন। স্যার 1 কাপে চুমুক দিয়ে বললেন, তন্নি আপনার জন্য চা এনেছি। নিয়ে যান। আমি তো হতভম্ব। কাজ বাদে সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। থাকাটাই স্বাভাবিক। সবাইকে ছেড়ে আমায় একা অফার করছেন যে। বললাম, এমনিতেই গরম, এর মাঝে আবার গরম চা খাবো না আমি স্যার। আপনি অন্য কাউকে দিয়ে দিন। স্যার ততক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন, ওহ আপনার গরম লাগছে? আগে বলবেন তো, দাঁড়ান ফ্যান ছেড়ে দেই। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। সবাই তখনও সরু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কাজে মন দিতে চাচ্ছি কিন্তু হচ্ছে না। রাশেদ স্যার সামনের টেবিলে বসে কাজ তদারকি করছে। সত্যি বলতে তদারকি করছে কম, আমায় দেখছে বেশি। আবার হাসছেও মিটিমিটি। ভাববেন না আমি উনার দিকে তাকিয়েছিলাম। আসলে আমার সামনে একটা ছোট্ট আয়না রাখা ছিল, যা রাশেদ স্যারের মুখ বরাবর। তা দিয়েই দেখেছি আমি। কাজ করতে ভীষণ বিব্রত লাগছে, তবুও করছি। প্রায় ঘন্টা 2 কেটে গেল এভাবেই। মেয়েকে কোলে নিয়ে কাজ করছিলাম। হাত ধরে এলো। মুখ দিয়ে আর্তনাদ সূচক শব্দ বেরিয়ে এলো। স্যার ততক্ষণাৎ দৌড়ে এলো। বলল, কাজ করতে কষ্ট হচ্ছে বুঝি? আমারই ভুল হয়েছে আপনাকে ডাকা। আজকের দিনটাও রেস্ট হলো না আপনার। এভাবে বাচ্চা কোলে নিয়ে একটানা কাজ করা যায় নাকি? সরুন আপনার কাজগুলো আমি করে দেই। স্যার এসে সোজা আমার পাশে মেঝেতে বসে। সঙ্গে সঙ্গে অন্য সবার মুখে হাত। পরিস্থিতি সামলাতে আমি বলি, তার প্রয়োজন হবে না স্যার। কাজ প্রায় শেষের দিকে। এটুকু আমি নিজেই পারবো। অনেকক্ষণ বসে আছি তাই কোমর ধরে এসেছে। আমি বাইরে গিয়ে একটু হেঁটে আসি আর পানি খেয়ে আসি। ফিরে বাকিটা করে দেব। ঠিক আছে, আমায় পানির পটটা নিয়ে যান। আমি উঠে দাঁড়িয়ে বলি, বাহিরের ট্যাপ থেকে খেয়ে নেব পানি। স্যার হয়তো একটু রাগ করলেন। হেঁটে নিজ স্থানে গিয়ে বসলেন। আমি মেয়ে নিয়ে বাইরে এলাম। পানি খেলাম। এক কোণে দাঁড়িয়ে মেয়েকেও খাইয়েছি। হাত পা ঝাঁকি দিলাম। এরপর ভেতরে গেলাম। কাজ প্রায় শেষের দিকে। স্যার আবারও বলেন, পানি খাবেন মিস তন্নি? আপনাকে তৃষ্ণার্ত মনে হচ্ছে তাই বললাম। আমি মাথা ঝাঁকিয়ে নিষেধ করি। বেলা 2:30 বেজে যায়। কাজ তখন শেষ। সবাই উঠে দাঁড়িয়েছি। স্যার বলেন, দুপুর হয়ে গেছে। আমি খাবার অর্ডার করেছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেয়ে যাবেন আপনারা। টাকাটা আপনাদের বিকাশ নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। সবার মুখেই দেখছি হাসি। ওই মহিলা আবারও বলছে, এতদিন তো কখনো খেতে বলেনি। টাকা দিয়ে ভাগিয়ে দিত। কদিন ধরে কি হয়েছে স্যারের? আমি বুঝি না এই মহিলার সমস্যা কি। সব বিষয়ে এত কেন কথা বলে? পজিটিভ নিতে পারে না কিছু? খাওয়াচ্ছে ভালোই তো, খেয়ে চলে যাবি। এর নাম যেমন চম্পা, মুখেও তেমন চাপা। সব কিছু আমায় শুনিয়ে শুনিয়ে বলবে। স্যার যেন ওর বিবাহিত স্বামী। স্যারের যে কোনো পদক্ষেপে ওর খুঁতো ধরা চাই। খাবার এলো। আমরা বসেছি একসঙ্গে। সবাইকে প্যাকেট দেওয়া হয়েছে, সঙ্গে 1 বোতল কোক। খেয়েছি সবাই। আমার খাওয়া শেষ হতেই স্যার আরেক প্যাকেট সামনে রেখে বলেন, এটা নিয়ে যান। বাড়ি যেয়ে খাবেন। অমনি চম্পা মহিলা কথা কেড়ে নিয়ে বলে, কেন স্যার? ওর বাড়িতে কি খাবার নেই? রোজ রোজ অফিস থেকে নিয়ে খেতে হবে নাকি? আমার অপমান বোধ হলো ভীষণ। বেরিয়ে এলাম। স্যারও জবাব দিলেন না কোনো। ফ্যাক্টরি থেকে বের হয়ে দাঁড়িয়েছি রিকশার জন্য। এক বয়স্ক করে মহিলা এলেন। তিনিও কাজ করেন আমাদের সঙ্গে। এসেই বললেন, আজ তোমার জন্য খেতে পারলাম। এখানে আমি কি করেছি? আমিও উনাদের মতোই কাজ করেছি। আলাদা সুযোগ সুবিধা পাইনি তো কিছু। সব বিষয়ে আমায় দাঁড় করানোর কি দরকার? বয়স্ক মানুষ দেখে কিছু বলি না। সামনে এগিয়ে যাই।
ততক্ষণে সবাই চলে গেছে। আমি একটা রিকশা ডেকে ভাড়া মিটাচ্ছি। রাশেদ স্যার গাড়ি নিয়ে আমার সামনে থামনেল ড্রপ করে দেওয়ার কথা বললেন। আমি নিষেধ করি সঙ্গে সঙ্গেই। এমনিতেই আমায় নিয়ে আলোচনা হচ্ছে, এবার একসঙ্গে দেখলে কি নাকি বলে বসে রিকশাতে উঠে পড়ি। স্যারকে দেখি পিছে পিছে আসছে। রিকশা যেমন ধীরে চলে, তিনিও তেমন ধীরে চালায় গাড়ি। এক পর্যায়ে বিরক্ত হলাম আমি। চাচ্ছেটা কি তিনি? এমন করার কারণ কি? কিসের এত দরদ? একটু দূর যেতেই রিকশা একটা চাপা গলিতে ঢুকে গেল। স্যারের বড় গাড়ি আর আসতে পারল না। গলির সামনে দাঁড়িয়ে থাকে। যে পর্যন্ত না আমার রিকশা দেখা যায়, সে পর্যন্ত দাঁড়িয়ে থাকে। আমি ফোন করি তার নাম্বারে। বলি, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন স্যার? বাড়ি কেন যাচ্ছেন না? উনি বলে, না আপনাকে অসুস্থ মনে হচ্ছিল। তার মাঝে ছাদ ছাড়া রিকশায় যাচ্ছিলেন। প্রখর রোদে যদি মাথা ঘুরে পড়ে যান। তাই দাঁড়িয়েছিলাম। যতই হোক আপনি আমার স্টাফ। একটা দায়িত্ব আছে। এর অযৌক্তিক কথাগুলো আমার মাথার ওপর দিয়ে গেল। মাথা ঘুরে পড়ে গেলে উনি ধরবে নাকি দৌড়ে এসে? উনার অফিসের কর্মী ঠিক আছে। কাজ শেষে কিসের কর্মী থাকি? আমি একটু রাগ দেখিয়েই বলি, আপনাকে ভাবতে হবে না। আমার বাড়ি সামনেই। চলে যেতে পারবো আমি। ও তো ফুটবল আমি নই। বাড়ি ফিরে সেদিনও দেখি আরেক ঘটনা। বাড়ি ফিরে দেখি আজও একই অবস্থা। ছেলে বসে কাঁদছে। এবার বেশ বিরক্ত হলাম আমি। সারাদিন কাজ করে এসে বাড়িতে যে একটু রেস্ট নেব সেই উপায় নেই। ছেলে বলে, ওর মুড়ি চানাচুর সব চুরি হয়ে গেছে। বস্তির কিছু বাচ্চারা চুরি করেছে। চাচিও বলে একই কথা। বিষয়টি বেশ খারাপ লাগে আমার। সত্যি বলতে এখানকার পরিবেশটা খুব বেশি সুবিধার নয়। ছেলে পুলেদের ভাষার ঠিক নেই। মা বাবার সঙ্গে কেমন তুই তুকারি করে, গা তারা চিহ্ন লমন্দ করে। ছোট বাচ্চারাও দেখি সিগারেট খায়। নোংরা কথা বলে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে ছেলে মানুষ করা দুষ্কর। ইদানিং আমার ছেলেও অতিরিক্ত জেদি হয়েছে। আগে এমন ছিল না। আমার কথা শুনতে চায় না। চিৎকার করে। না জানি কি আছে আমার কপালে। সন্তান নিয়েই আমার জীবন। সেই সন্তান মানুষ না করতে পারলে কোনো মূল্যই থাকবে না। এখান থেকে যেতেও পারছি না। একা একটা মেয়ে মানুষ কোথায় যাই আমি? না আছে তেমন অর্থবিত্ত। ধীরে ধীরে পার হচ্ছিল সময়। তবে আমার কোনো পরিবর্তন নেই। উন্নতির থেকে অবনতিই হয়েছে। রাশেদ স্যারের আমার প্রতি দরদ বাড়তে বাড়তে ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। না পারছি সহ্য করতে, না পারছি বলতে। কাজটা ছাড়লে কি করে খাবো আমি? রাত বিরাতে কল দেয়। কাজে গেলে অযথাই ডাকাডাকি করেন। ফ্যাক্টরির প্রতিটি মানুষ আমায় নিয়ে কানাঘুষা করে। স্যারকে বুঝিয়েছিলাম আমি। তিনি বোঝার বদলে আমায় প্রপোজ করে। সে নাকি আমায় ছাড়া বাঁচবে না। মৃত্যু কি এতই সহজ? এত আবেগী কথা আমার ভালো লাগে না। এসব আবেগ পার করেছি সেই কবেই। লতা আপাকে আমার সমস্যার কথা বলেছিলাম। স্যারের বিষয়ে আমার একটুও ভালো লাগা নেই। লতা আপা মজা করে বলে, ভালোই তো। মেনে নাও, অফিসের ম্যাডাম হবে। ওই বদমাসের জন্য কতদিন একা থাকবে? চলার পথে কাউকে প্রয়োজন হয়। ছেলে মেয়ে দুটোর গতি হতো। মজা করে বলা আপার কথাটি আমার কেন যেন কানে বেজেছিল বারবার। একা কি সত্যিই বাঁচা যায় না এই বৃহত্তম পৃথিবীতে? কত মানুষের ভিড়ে আমার নিজের একটা মানুষ নেই। এটা কি আমার চরম ব্যর্থতা? পরদিন ফ্যাক্টরি গিয়েছি। স্যার কাজ শেষে আমায় আলাদা ডাকেন। সরাসরি বিয়ের প্রস্তাব দেন। বলেন, তোমার ভবিষ্যৎ আমি উজ্জ্বল করে দেব তন্নি। প্রথম দেখাতেই তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আমায় বিয়ে করো। পৃথিবীতে কেউ একা নেই। সঙ্গী ছাড়া জীবনের মূল্য নেই। আমি কোনো জবাব না দিয়ে চলে এসেছিলাম সেদিন। সত্যি বলতে পুরো দুনিয়া একদিকে আর আমি একা একদিকে। দুদিন পরের কথা, বাজারে গিয়েছি সবজি নিতে। দেখা হলো সেই সবজিওয়ালা ভাইয়ের সঙ্গে। আমায় দেখেই এড়িয়ে গেল তিনি। ভ্যান নিয়ে উল্টো পথে যায়। আমি চিনতে পেরে ডাক দেই। সামনে গিয়ে দাঁড়াই। লোকটা চারপাশে তাকাচ্ছে। ভীষণ ঘামছে। ভয় পেয়ে আছে। আমি বলি, ভালো আছেন ভাই? উনি জবাব দেয়, আমায় সঙ্গে দয়া করে কথা বলবেন না। কেউ দেখলে আমায় মেয়ে তারা চিহ্ন রে ফেলবে। আপনার জন্য পাড়াতে গিয়ে সবজি বেচা বন্ধ হয়েছে আমার। গরিবের পেটে লাথি মেরেছেন। আপনাকে বোনের নজরে দেখেছি। সেই আপনি আমায় ফাঁসিয়েছেন। আমি নাকি আপনার সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছি। এ কথা ভাবলেও আমার ঘৃণা লাগে। আপনার জন্য পাড়ার লোকে আমায় মেয়ে তারা চিহ্ন রে তাড়িয়ে দিয়েছে। মুখ দেখাতে পারি না আমি। স্ত্রী সন্তানের কাছে ছোট হয়েছি। সব দোষ আপনার। কখনোই ভালো হবে না আপনার। আমি কিছু বলবো তার আগেই উনি ভ্যানে উঠে টান দেয় জোরে। আমি ঠায় দাঁড়িয়ে থাকি।
চোখ দিয়ে টপটপ পানি পড়ছে। অপরাধ না করেও দোষী আমি। এত অভিশাপের বোঝা রাখি কোথায় আমি? সৃষ্টিকর্তা কেন কোনো প্রতিদান দিচ্ছে না আমায়? অন্তত ওই অপরাধীদের একটা শাস্তি হোক। নিজ চোখে দেখি আমি। আমার ভাবনা শেষ হয়নি তার আগেই চোখে পড়ে এক দৃশ্য। আমার বড় ভাসুর মানে বড়জার স্বামী যাচ্ছে একটা 2 বছরের বাচ্চা কোলে নিয়ে। পাশেই একটা বোরখা পরা মহিলা। রিকশাতে ছিল ওরা। আমি একটু আড়ালে দাঁড়াই। একটু দূরেই একটা ফ্ল্যাটের সামনে রিকশা থামে। ভাসুর বাচ্চা নিয়ে নামে। পকেট থেকে টাকা বের করছে। মহিলা ভাসুরের কাঁধ ধরে নামছে রিকশা থেকে। কোলের বাচ্চাটা আধো আধো বলিতে বলছে, বাব্বা, বাব্বা। আমি চোখ দুটো বড় বড় করে শুধু দেখছি এ দৃশ্য। ভাড়া মিটিয়ে বাড়ির মাঝে প্রবেশ করে তারা। আমিও যাই পিছু পিছু। তবে আমি পৌঁছনোর আগেই ওরা লিফটে উঠে যায়। গেটে একজন দারোয়ান চাচা বসেছিলেন। তাকে জিজ্ঞেস করি, চাচা এই মাত্র যে দুজন পুরুষ মহিলা ও একটা বাচ্চা কোলে গেল, উনারা কে? চাচা বলেন, ওহ ওরা তো স্বামী স্ত্রী। লোকটা প্রবাসী, বছর বাদে আসে। মেয়েটা এখানে থাকে বাচ্চা নিয়ে। 4 বছর হলো মনে হয় বিয়ে হয়েছে। তুমি কি ওদের চেনো মা? কিছু বলবে? চাচার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়েছি। বড়জার আঁচল ধরে ঘোড়া স্বামী আরেকটি বিয়ে করেছে। বাচ্চাও আছে। অধিক চুপ মানুষের মনে প্যাচ থাকে। গুণী লোকের কথা এটি। আমি নিজেকে সামলে নিয়ে বলি, না চাচা, এমনি একটু কৌতূহল জাগলো, তাই জানতে চেয়েছি। আপনি আবার ওনাদের বলবেন না কিছু? কি না কি মনে করে? ওখান থেকে বিদায় নিয়ে বাড়ি আসছিলাম। ভাবছিলাম ভাসুরের ব্যাপারে। এই মানুষটা ছিল বড়জার হাতের পুতুল। যেভাবে নাচিয়েছে সেভাবেই নেচেছে। অতি স্ত্রী ভক্ত ছিল। কত দেখেছি, স্ত্রীর পা টিপে দিতে। বউ টিভি দেখে, সে পা টেপে। বউয়ের জন্য রান্না পর্যন্ত করেছে। সকালে উঠে দেখতাম বউয়ের কাপড় ধুয়ে দেয়, ঘর মুছে দেয়। আমার মনে হতো ইনি কেমন পুরুষ। একবার তো রান্না খারাপ হওয়াতে ভাসুরকে থাপ্পড় মেরেছিল বড়জা। সেদিন ভাসুর গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল ক্যাবলা কান্তের মতো। বউ কিনে রেখেছিল তাকে। স্বামী হিসেবে নয়, কাজের লোক করে পেলেছে। এজন্যই হয়তো নতুন সংসার গড়েছে লোকটা। আমি বাড়ি পৌঁছে কাজে লেগে যাই। তটিনী ফোন করেছে কয়েকবার। আমি ধরিনি। আমার সঙ্গে কথা বললে ওর সমস্যা সৃষ্টি হবে সংসারে। এর মাঝে ফোন আসে বসের। প্রচণ্ড বিরক্ত নিয়ে কল রিসিভ করেছি। স্যার বলেন, একটা রেস্টুরেন্টের ঠিকানা দিচ্ছি। ওখানে চলে আসুন। সব মিটমাট করে নিতে চাই। খোলাখুলি কথা বলতে চাই। আপনি সরাসরি উত্তর দিয়ে দেবেন আমায়। এভাবে ঘোরানোর কোনো মানেই হয় না। লোকে আমাদের নিয়ে মন্দ কথা বলছে। আমার কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি হচ্ছে। একবার ভাবি যাব না, পরক্ষণে ভাবি, গিয়েই দেখি। যদি সব ফয়সালা হয়ে যায়। দিনকে দিন ঝামেলা বাড়ছে। এ লোকের জন্য আমার সম্মানে আঘাত হানতে পারে। বুঝিয়ে সুঝিয়ে সব মিট করে নেব। প্রয়োজনে এ মাস পার হলে আমি কাজ বাদ দিয়ে দেব। তবুও আর কোনো রিস্ক নিতে চাই না। ঘড়ি বাঁধা সময় আধ ঘন্টা থাকবো সেখানে। এর মাঝে যা কথা হওয়ার হবে। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে চাচির ঘরে রেখে গেছি। ছেলে নিয়ে বেরিয়েছি। ইচ্ছে ছিল লতা আপাকে সঙ্গে নেওয়ার। কিন্তু তিনি কাজে। চাচিও দোকানে ব্যস্ত। একা একা কোথাও যেতেও ভয় লাগে। হেঁটেই গিয়েছি। খুব বেশি দূরে নয় রেস্টুরেন্টটি। ভেতরে যেই না আমি প্রবেশ করেছি স্যার চেয়ার ছেড়ে ফুল হাতে হাসিমুখে দাঁড়িয়েছে। পেছনে পেছনে যখন ছেলে ঢুকেছে অমনি তার মুখ বেজার। ধপ করে চেয়ারে বসে পড়েছে। আর কোনো কথা, হাসি নেই। আমি গিয়ে সামনের ফাঁকা চেয়ারে বসি। ছেলেও বসে। স্যার দেখছি চুপ। কিছুক্ষণ পার হয়ে যায়। তবুও সে কথা বলে না। শুধু মুখটা থমথমে করে এদিক সেদিকে তাকায়। বিরক্ত হয়ে আমি নিজেই বলি, আপনি কি কিছু বলবেন স্যার? বসে থাকতে ডেকে আনেননি নিশ্চয়। একটু তাড়াতাড়ি বলুন। আমার মেয়ে বাড়ি আছে। রেখে এসেছি। সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। স্যার অমনি ফট করে বলে, তোহ ছেলেকেও রেখে আসতেন। শুধু শুধু বাচ্চা টেনে আনার কি দরকার? কোলেরটাকে রেখে এসেছেন, বড়টাকে আনার কি দরকার ছিল? ও কি একা থাকতে পারত না? মানে আপনি কি বলতে চাচ্ছেন? স্যার দেখলাম একটু নত হলো এবার। মিথ্যা হাসার চেষ্টা করে বলল, না মানে বাচ্চাটার কথা ভেবেই বললাম। ছোট মানুষ, শুধু শুধু এখানে টেনে আনার কি দরকার ছিল? এখানে তো ওর কোনো কাজ নেই। বসে বসে বোর হবে। এর চেয়ে ভালো ছিল বন্ধুদের সঙ্গে খেলতো।
এছাড়াও বড়দের বিষয়ে বাচ্চার সামনে কথা বলতে নেই। আমাদের ভেতর এমন কোনো সম্পর্ক নেই বা এমন কোনো কথা নেই যা শুনলে আমার বাচ্চার ওপর খারাপ প্রভাব পড়বে। আমি আমার সন্তান নিয়ে আসতেই পারি। এখানে অখুশি হওয়ার কিছু নেই। একজন মাকে ডাকলে বাচ্চা আসবেই। এটা স্বাভাবিক। আপনি কি বলতে ডেকেছেন বলুন। আমার সময় কম, খেটে খাওয়া মানুষ আমি। প্রতিটি মিনিটের দাম আছে আমার কাছে। স্যার হয়তো এমন কথা আশা করেননি আমার থেকে। কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়লেন। নিজেকে সামলাতে উঠে দাঁড়ালেন। হেঁটে গিয়ে কফির অর্ডার করলেন। এরপর বসলেন। ফুলের তোড়াটি এগিয়ে দিয়ে বললেন, এটা আপনার জন্য মিস তন্নি। ছেলে আমার এত ফুল দেখে একটু উঠে নিল। স্যার সরিয়ে নেয় তোড়া। চোখ পাকিয়ে বলে, এটা তোমার মায়ের জন্য। তোমার জন্য নয়। আলিফ মুখ গোমড়া করে হাত সরায়। এনার ব্যবহার দেখে অবাক হই। আগে থেকেই এমন কিছু আন্দাজ করেছিলাম। যত প্রেম আমার জন্য, আমার বাচ্চাদের জন্য সামান্য করুণাও নেই এনার মনে। আমি ফুলটি না নিয়ে বলি, পাশেই রাখুন। ফুল দিয়ে আবেগ দেখানোর বয়স বা সময় কোনোটাই আমাদের নেই। কাজের কথা বলুন। এত তারা কিসের মিস তন্নি? সবে এলেন। একটু চা কফি খেয়ে গলাটা ভিজিয়ে নিন। আমি জবাব দেই না কোনো। স্যার আবারও বলেন, ওই সেদিনের বিষয়ে কথা বলতে চাই আমি। ওই দিন কোনো উত্তর দেননি। আজ তো দেবেন। কতদিন আর ঝুলিয়ে রাখবেন আমায়? আমি কোনোভাবেই আপনাকে ঝুলিয়ে রাখিনি। আমাদের মাঝে এমন কোনো সম্পর্কও নেই। আমি আপনাকে আগেও বলেছি, এবারও বলছি। নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। আমায় নিয়ে এসব বাজে চিন্তা না করে নিজের কাজ ও ভবিষ্যতের দিকে খেয়াল রাখুন। আমি ডিভোর্সি। 2 সন্তানের জননী আমি। সবকিছু আমার জন্য এত সহজ নয়। সহজ করে নিতে হবে মিস তন্নি। কঠিন বস্তুকে সহজ করাই মানুষের কাজ। আপনি ডিভোর্সি, এটা দোষের কিছু নয়। বেবিও নর্মাল। ভুলবশত বেবি হয়ে যেতেই পারে। তাই বলে আপনার জীবন থেমে থাকবে? আপনি ইচ্ছে করে নিজের নামের সঙ্গে ডিভোর্সি তকমা লাগাননি। তাহলে সমস্যা কোথায়? কেউ কি জীবনকে দ্বিতীয় সুযোগ দেয় না? একা বাঁচা যায়? কতকাল আপনি একা থাকবেন? আপনার পাশে একজনকে দরকার, যিনি আপনায় ভরসা দেবেন, সুখ দুঃখের সঙ্গী হবে, বিপদে পাশে থাকবে, যার জন্য, যার পরিচয় বাঁচবেন আপনি। আমি কিছুপল চুপ থেকে বলি, বলাটা খুব সহজ স্যার, করাটা খুবই কঠিন। আমায় মেনে নেবে আপনার পরিবার পরিজন? ভালো নজরে দেখবে আমাদের? সন্তান সমেত রাখতে পারবেন আমায়? আপনার বাড়ির লোক মানবে এটা? উনি এবার কাশতে শুরু করে। আমি মুচকি হেসে পানি এগিয়ে দেই। স্যার পানি খায়। ফোন বের করে পকেট থেকে। হ্যালো হ্যালো করতে করতে বাইরে যায়। যাওয়ার সময় বলে যায়, কফিটা খেয়ে নেবেন। আজ আমার কাজ আছে তাই চলে যাচ্ছি। আমার ভীষণ হাসি পায়। কফিটা খাই না আমি। ওয়েটার দিতে এলে অন্য কাউকে দিয়ে দিতে বলি। ছেলের হাত ধরে বাইরে আসি। আমি জানতাম এমনটাই হবে। আমার সন্তানদের দায়িত্ব নেওয়ার কথা শুনে ইনি পালাবেন। এটাই হয়। পরের বোঝা কেউ টানতে চায় না। আমার সন্তানদের আমাকেই দেখতে হবে। রাশেদের মতো কিছু লোকেরা আসবে, ভালোবাসার কথা বলবে, নিজের করে নিতে চাইবে। দায়িত্বের প্রসঙ্গ যখন উঠবে, তখনই পালাবে। এটাই চলে আসছে। কত শুনেছি, আজ দেখলাম। এক নিমিষেই সব ভালোবাসা শেষ। আশা করি স্যার আর বিরক্ত করবেন না আমায়। এমনিতেও মনস্থির করেছি, এই কাজ আর করব না। কি থেকে কি হয়ে যায় বলা যায় না। মাস শেষের বাকি আছে আর কটা দিন। কষ্ট করে সব হজম করে এতদিন কাজ করলামই যেহেতু, মাসটা পার করেই বাদ দেব। না হয় আর বেতন পাবো না। হাতে আমার 100 টাকা মাত্র। সেই 1000 টাকা ভেঙে খেয়ে শেষ। যাতায়াত ভাড়ার টাকা পর্যন্ত নেই আর। কষ্ট করে রোদে পুড়ে হেঁটে হেঁটে যাই কাজে। অন্য একটা কাজ খুঁজতেও টাকার ব্যাপার। হালকা খরচ পাতি তো হবেই। তাই এই টাকাটা আমার ভীষণ প্রয়োজন। পরদিন ফ্যাক্টরি গেছি। কাজ করেছি। লাঞ্চ টাইমেও একই অবস্থা। স্যার আমার পিছু পিছু ঘোরে। মানুষটা বড্ড হ্যাংলা। আমি একটা চেয়ারে বসে এক হাতে মেয়েকে ধরে অন্য হাতে পানি খাচ্ছি বোতলে। মেয়ে নড়াচড়া করছে। ঠিক মতো পানি খেতে পারছিলাম না। স্যার এসে বোতলটা ধরে। পানি খাওয়ার মাঝপথে আমি বাধ্য হয়ে তার হাতেই পানি খাই। স্যার বলেন, আপনার জন্য একটা সুখবর আছে তন্নি। আমি আপনার সব সমস্যার সমাধান বের করে ফেলেছি। এখন থেকে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। নিশ্চিন্তে বাকি জীবন কাটাতে পারবেন আপনি। সকল মুশকিল আসান হয়ে যাবে। আপনি চলুন আমার সঙ্গে। সোজা সেখানে নিয়ে গিয়ে আপনাকে সারপ্রাইজ করব। এমন গিফট আপনাকে কেউ দেবে না।
উনার এত আগ্রহ ও কথা শুনে আমি ভাবলাম হয়তো আমার জন্য অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিয়েছে। আমার জন্য উনার সমস্যাও হচ্ছিল বটে। এটা করলে ভালোই হবে। লোকের কথার হাত থেকেও বাঁচলাম, আবার একটা কাজও পেলাম। এবার আমি নিজের মতো করে চলতে পারবো। কোনো দুশ্চিন্তা থাকবে না স্যারকে নিয়ে। কিন্তু এখন কিভাবে যাব? অফিস টাইম চলছে যে। স্যার বলেন, সমস্যা নেই। আপনাকে ছুটি দিলাম আজ। আপনি বাইরে গিয়ে একটা রিক্সা ডেকে উঠে বসুন। আমি আসছি গাড়ি নিয়ে। স্যার চলে যায়। আমিও যাই। রিক্সা ডেকে বসি। স্যার গাড়ি নিয়ে আসে। রিক্সাওয়ালাকে ফলো করতে বলে। অনেকটা পথ পাড়ি দেই। ইনি কোথায় নিয়ে যাচ্ছে আমায়? কোনো ক্ষতি করতে চাচ্ছে না তো? মেইন রাস্তাতে ভয় নেই। কোনো নির্জন জায়গায় নিয়ে যেতে চাইলে যাব না। এই রিক্সা করেই বাড়ি ফিরে কাজ বাদ দিয়ে দেব। কিন্তু না, ইনি আমায় নিয়ে গেল একটা এতিমখানায়। রিক্সা থেকে নামতে বলে। ভাড়া উনিই দেয়। আমি দিতে চেয়েছি। স্যার নেয়নি। ভেতরে প্রবেশ করে আমায় নিয়ে। চারপাশ ঘুরে ঘুরে দেখছি আমি। এখানে কি কাজ থাকতে পারে? এখানে কেন নিয়ে এসেছে? আমায় রেখে স্যার একটা মহিলার সঙ্গে কি যেন কথা বলে। এরপর আমায় ডাকে। কানের কাছে ফিসফিসিয়ে বলে, আপনাকে মেয়ের বা ছেলের বিষয়ে জিজ্ঞেস করলে বলবেন আপনি ওদের খালা বা মামি। মা বাবা বেঁচে নেই। মা বাবা বেঁচে আছে জানলে নাও নিতে পারে। আমি কিচ্ছু বুঝলাম না স্যারের কথা। কাকে কি নিতে বলছে? সেই মহিলার কাছে গেছি। স্যার বলেন, ইনি এই বাচ্চা মেয়েটাকে আর একটা 6 বছরের ছেলেকে এখানে রাখতে চায়। একেবারে দিয়ে দিতে চায় এতিমখানায়। বাচ্চার মা বাবা কেউ নেই। আমার পায়ের তল থেকে যেন মাটি সরে আসে। চিৎকার করে বলি, কি বলছেন পাগলের মতো? এসব কথার মানে কি? ওরা আমার সন্তান। আমি ওদের মা। আমি কেন আমার বাচ্চাদের এতিমখানায় দেব? স্যার আমায় একটু দূরে টেনে নিয়ে বলেন, চিৎকার করবেন না প্লিজ। আপনার ভালোর জন্যই বললাম। আপনিই তো বলেছিলেন ছেলে মেয়ের জন্য নতুন জীবন শুরু করতে পারবেন না। তাই এই ব্যবস্থা করেছি অনেক ভেবে চিনতে। আমার পরিবার আপনাকে মেনে নেবে তবে বাচ্চাদের নয়। আমিও ঝামেলা চাই না। ওরা আমাদের ব্যক্তিগত জীবনে বিরক্ত করবে। এর চেয়ে বরং ওদের এতিমখানায় দিয়ে আমি আর আপনি বিয়ে করে নেই। দুজন সুখে থাকব। আমি সহ্য করতে না পেরে স্যারের গালে থাপ্পড় দিয়ে বেরিয়ে যাই সেখান থেকে। রেস্টুরেন্ট থেকে ফিরে মাথায় পানি ঢেলেছি অনেকক্ষণ। রাগে রীতিমতো কাঁপছিলাম আমি। লোকটা আজ সব সীমা অতিক্রম করে ফেলেছে। সাহস দেখলে অবাক হই আমি। যেই সন্তান আমার পুরো দুনিয়া, উনি তাদেরই এতিমখানায় দিতে চায়। রাগে গা পুড়ে যাচ্ছে এক প্রকার। আর যাই হোক, ওর ফ্যাক্টরি মুখো আমি আর হব না। ওমন স্বার্থপর মানুষের সঙ্গে কাজ করার রুচি আমার নেই। অন্য কিছু করে দেখাবো একে। খোঁজ নিয়ে একটা কোম্পানির নাম শুনলাম। সেখানে গেলাম, কিন্তু লাভ হলো না কোনো। মোটা অঙ্কের টাকা ঘুষ চায়। আমার পক্ষে সম্ভব নয় এই টাকার জোগাড় করা। দিকদিশাহীন হয়ে অনেক জায়গাতেই ছুটলাম। একসময় নিজেকে বড্ড ফুটবল মনে হলো। ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদি। পথে দেখা হলো রীতা আর ওর স্বামীর সঙ্গে। ছেলেকে নিয়ে শপিং এ যাচ্ছে ওরা। আমি আগে খেয়াল করিনি। বাচ্চাটা আমায় দেখে খালামণি খালামণি বলে চেঁচিয়ে উঠেছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে মুচকি হাসলাম। ছেলের হাত ধরে রীতা সমেত ওর হাজবেন্ড আসে। রীতা এসে বলে, কেমন আছো আপা? কোথায় যাও? একটা কাজ খুঁজছি। আগের কাজটা ছেড়ে দিয়েছি। তাই কাজ খুঁজছি। সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। রীতা এরপর চুপ থাকে। ওর স্বামীকে দেখি দূরে দাঁড়িয়ে ফোন দেখছে। আমার পাওনা সেই টাকাগুলোর কথা মাথায় আসে। টাকার ভীষণ প্রয়োজন আমার। ওই টাকা কটা পেলে বস্তির মাঝে ছোটখাটো একটা কিছু করতে পারবো। পাইকারিতে কিছু সবজি কিনে বিক্রি করলেও হবে। মা ছেলের পেট চলে যাবে। ভনিতা ফেলে বলি, রীতা আমার টাকার ভীষণ প্রয়োজন। তোদের কাছে যে কটাকা পাই দিয়ে দে। ছেলে মেয়ে নিয়ে কিছু করে খাই আমি। রীতাকে দেখলাম মুখটা শুকনো করল। দুদণ্ড মাথা নিচু করে রইল। আমি ওর উত্তরের আশায়। স্বামীর কাছে গেল সে। কি যেন বলল। মুহূর্তেই ওর স্বামীর আচরণ পরিবর্তন। আমার দিকে তেড়ে এসে বলে, এই কিসের টাকা চান আপনি? রাস্তাঘাটে নাটক শুরু করেছেন? যে কটা টাকা, তা আবার চাইতে এসেছে। এত কেন লোভ? নাই নাই আপনার? হাতে টাকা নেই তো আমি কি করব? এতই যখন সমস্যা জীবন চালাতে, বাচ্চা নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মতারা চিহ্ন রতে পারেন না? না, হলে কোনো পল্লীতে যান। একদিনেই অনেক টাকা পাবেন। রাস্তাঘাটে আমার সময় নষ্ট করেন। টাকা নিয়েছি কোনো প্রমাণ আছে?
কোনো টাকা নেইনি আমি, তোদের মতো ছোটলোক আমি জীবনে দেখিনি। ওই টাকার হকদার আমি, আমার টাকা নিয়ে আবার আমাকেই অপমান করছিস? লজ্জা করে না তোর কাপুরুষ? মরা তো তোর উচিত, মেরুদণ্ডহীন নোংরা লোক কোথাকার। তোর ওই মুখে ছাই পড়ুক। খুব বেশি টাকার অহংকার না তোর? দেখবি তোর এই অহংকার একদিন পতনের মূল হবে। মনে কর ওই টাকা তোকে সাদকা দিলাম, ভিক্ষা দিলাম, তুই ওসবেরই যজ্ঞ। রিতার স্বামী আমায় গালি দিয়ে তেড়ে আসে গায়ে হাত তুলতে। একটা ধাক্কাও মারে রাস্তাতে। আমি নিজের পায়ের জুতো খুলে ওর গালে সপাসপ 3টে বাড়ি মেরেছি। আশেপাশের লোক জোগাড় হয়। রিতা যাকে আমি ছোট বোন ভাবতাম, সেও দেখি ওর অপরাধী স্বামীর পক্ষে। আমিই নাকি রাস্তাঘাটে ওদের ছিনতাই করতে এসেছি। সম্পূর্ণ গল্পটি আমার পেইজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। আমি চিৎকার করে সকলের সম্মুখে বলি, এতই সস্তা তো সব। এত মানুষের ভিড়ে এদের আমি ছিনতাই করতে আসব? আমায় দেখে মনে হয় আমি ছিনতাইকারী? উনার ছেলেকে জিজ্ঞেস করুন। দোষটা আমার নয় উনার। আমি এনার কাছে টাকা পেতাম। আজ দেখা হয়েছে তাই টাকাটা চেয়েছি। অমনি আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে। গা তারা চিহ্ন লিগা তারা চিহ্ন লাজ করেছে। এমনকি ধাক্কাও মেরেছে আমায়। তাই আমি একে জুতো মেরেছি। রিতার ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা খালামণিকে ধাক্কা দিয়েছে। খালামণি জুতো মেয়ে তারা চিহ্নরেছে। এবার সবটাই ক্লিয়ার হলো। আমি সকলের উদ্দেশ্যে বললাম, এবার বিচার আপনারাই করুন। রাস্তাঘাটে একটা মহিলার গায়ে হাত দিচ্ছে। মা তারা চিহ্ন রতে চেয়েছে আমায়। আমরা নারীদের কি কোনো নিরাপত্তা নেই? গরিব বলে কোনো মূল্য নেই আমার? কজন মহিলা রিতার স্বামীর কলার ধরে গালমন্দ করে। এক লোক এসে থাপ্পড়, কিল বসায়। অপমানে জর্জরিত হয়ে স্বামী স্ত্রী কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালায়। উপযুক্ত শিক্ষা হয়েছে। আর চুপ থাকব না আমি। চুপ থেকে দেখেছি, সবাই শুধু হেনস্থাই করে। এবার যা করব, সঙ্গে সঙ্গে আমার লড়াই আমি নিজেই করব। আমার প্রতি যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদের কিছুতেই ছাড়ব না। আর কোনো ক্ষমা নেই কারো। ততক্ষণাৎ ব্যবস্থা নেব। রিতার স্বামী খুব বেড়েছিল। পরপর বেশ কবার অপমান করেছে। ছোট বোনের স্বামী দেখে কিছু বলিনি। আজ সেই বোনই আমার ক্ষতি চায়। দোষটা আমার। পরকে অধিক আপন ভেবেছিলাম। কাগজে কলমে টাকা না দিয়ে মুখের কথাতেই বিশ্বাস করেছি। আজ যখন আমার পাশে কেউ নেই, এরাও বদলে গেছে। আজকে এই লোকটার একটা দারুণ শিক্ষা হয়ে গেল। আমায় ভীষণ ফুটবল মনে করেছিল। এবার বুঝবে, তন্নি অতটাও ফুটবল নয়। বাড়ি এসে দেখি আরেক কাণ্ড। আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। ইনি ওই ফ্যাক্টরিতেই কাজ করে। বেশ ভালোই তিনি, মিশুক খুব। আমার সঙ্গে কথা হয়েছিল কবার। ভ্রু কুচকে বলি, আপনি এখানে? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলতে এসেছি। শুনলাম তুমি নাকি কাজটা ছেড়ে দেবে। কি হয়েছে? আসল ঘটনা কি? স্যারের সঙ্গে তোমার কিছু আছে এটা সবাই বলে। তবে আমার অন্য কিছু মনে হয়। তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। তাই আজ এলাম। বলো দেখি এবার। আমি তাকে সবটাই খুলে বলি। উনি বলেন, বিষয়টা খারাপের দিকে চলে যাচ্ছে। আগে কেন প্রতিবাদ করনি? কাজটা যদি আগেই ছেড়ে দিতে এসব কিছু হতো না। আমি সামান্য হেসে বলি, কাজ ছাড়লে আমার বাচ্চা দুটোর মুখে দুবেলা খাবার তুলে দেবে কে? আপনাদের মা বাবা আছে, স্বামী আছে, মাথার ওপর ছাদ আছে। আমার কে আছে? কার ভরসায় বাচ্চা নিয়ে থাকতাম? লোকে মানবিকতার খাতিরে একদিন দিত মুখে ভাত। প্রতিদিন দেবে? কাজ ছাড়লে কাজ পাওয়া খুব কঠিন। এই মাত্র বিতাড়িত হয়ে এলাম। আমি দিক দিশেহারা হয়ে পড়েছি। আপনাদের জন্য যা খুব সহজ, আমার জন্য তা ভীষণ কঠিন। তবে ওই ফ্যাক্টরিতে কাজটা আমি আর করব না। আপনি স্যারকে জানিয়ে দেবেন। উনি যা করেছে, তাতে আমার পক্ষে সম্ভব নয় উনার অফিসে কাজ করা। মহিলা কিছুপল চুপ থেকে বলে, ঠিক আছে। তবে যা করবে ভেবে চিন্তে করিও। বসকে অপমান করেছ। না জানি কেমন আঘাত করে বসে। ওসবের ভয় আমি আর পাই না। জীবন আমায় অনেক কিছু শিখিয়ে গেছে। ভয় পেয়ে পিছিয়ে থেকে থেকে আজ আমার এই পরিস্থিতি। শুরু থেকেই যদি সাহস দেখাতাম, লড়াই করতাম, আজ এ দৃশ্য দেখতে হতো না। আমি জানি আমি ঠিক। কে কি বলল তা দেখার সময় নেই। উনি অন্যায় করেছে। জঘন্যতম অন্যায়। অন্যায়কারীকে শাস্তি দিয়েছি। ভুল তো কিছু করিনি। উনি তোমার উপকার করেছিল তন্নি। কাজ দিয়ে সাহায্য করেছিল। আমিও তার প্রতিদান দিয়েছি। চেষ্টা করেছি উনার মান রাখার। এত কিছু হয়ে গেছে, বিষয়টি পাবলিক করিনি কখনো।
উনার সম্মানের কথা ভেবে চুপ ছিলাম। বোঝানোর মাধ্যমে পরিস্থিতি সামলাতে চেষ্টা করেছিলাম। কিন্তু আমি ব্যর্থ। মহিলাটি আর কোনো কথা বলে না। আমি ঘরে বসতে বলেছিলাম তাকে। নাস্তা করতে বলেছি। সে রাজি হয়নি। চলে গেছে খালি মুখেই। এরপর কি হয়েছে জানি না। রাশেদ স্যার পরপর কল দিয়েছে অনেকবার। আমি রিসিভ করিনি। ব্লক করে রেখেছি। সন্ধ্যায় ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। স্যার সোজা আমার বস্তিতে চলে আসেন। সম্ভবত ওই মহিলা ঠিকানা দিয়েছে। বস্তির পাশে একটা আম বাগান ছিল। স্যার ওখানে দাঁড়িয়ে একটা ছেলেকে দিয়ে ডেকে পাঠিয়েছে। ছেলেটা এসে আমায় বলছে, আপনার ভাই আপনাকে ডাকছে। ওই আম বাগানে দাঁড়িয়ে আছে। ছেলেটা রাশেদ স্যারকে আমার ভাই ভেবেছিল। আমিও ভেবেছি আমার বড় ভাই মনে হয় এসেছে। আর কিছু না ভেবেই ছেলেকে নিয়ে গিয়েছি সেখানে। সবে আজান হয়েছে। আলো আছে এখনো। গিয়ে দেখি রাশেদ স্যার দাঁড়িয়ে। উনাকে দেখেই আমি পেছনে ফিরে চলে আসতে নেব, উনি দাঁড় করাই আমাকে। পেছনে ডাকে। সামনে এসে দাঁড়ায়। আমি পথ ছাড়তে বলি। তিনি মিনতির স্বরে বলে, অনেক কষ্টে আপনার ঠিকানা জোগাড় করে এসেছি আমি। দয়া করে ফিরিয়ে দেবেন না। আপনার সঙ্গে ভীষণ দরকার আমার। প্রয়োজনীয় কথা আছে। একটু দাঁড়িয়ে যান। অনিচ্ছাকৃতভাবে দাঁড়াই আমি। উনি বলেন, আপনি আমায় থাপ্পড় মেরেছেন তবুও কিছু বলিনি আমি। আপনার ভালোবাসায় মুগ্ধ আমি। তাই শত আঘাতেও আপনাকে ভুলতে পারছি না। আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। আপনার ভালোর জন্য বলেছি। সন্তান শুধু আপনার একার দায়িত্ব নয়। ওর বাবা কিন্তু ঠিকই নতুন জীবন শুরু করেছে। বউ নিয়ে ভালো আছে। আমি খোঁজ নিয়েছি। তাহলে আপনি কেন পারবেন না? ছেলে হিসাবে আমি কি খুব অসৎ? আপনার যোগ্য নই? দেখুন এখানে যোগ্য অযোগ্যের প্রসঙ্গ নয়। আপনি যা করেছেন তাতে আপনার সঙ্গে কথা বলতেও আমার রুচিতে বাধছে। ভুল কি করেছি আমি? সন্তান সন্তান করে কতকাল কাটাবেন? এভাবে একা থাকা যায়? সন্তান নিয়ে আপনার কোনো মূল্য নেই। সন্তান রেখে রাস্তায় বেরিয়ে দেখুন, সবার কাছে পাত্তা পাবেন। আপনার জীবনে এখনো অনেক কিছু বাকি আছে। যদি নিজের চিন্তা না করে বাচ্চা বাচ্চা করে যান তাহলে দিন শেষে কিছুই পাবেন না। আমি রাগান্বিত স্বরে বলে, কি বলতে চাচ্ছেন আপনি? কি করতে বলেন আমায়? ওদেরকে ফেলে দিতে বলেন নাকি? না না, আমি সেটা তো বলিনি। ওই এতিমখানা ভীষণ ভালো। আপনার বাচ্চাকে ভালো রাখবে। ওরা আপনার কাছ থেকে গেলে আপনি মুক্ত একদম। এরপর আমার সঙ্গে নতুন করে শুরু করবেন সবটা। নতুন অনুভূতি, নতুন সংসারে ভীষণ ভালো থাকবেন। আমি আপনায় যত্নে রাখব। কথা দিচ্ছি। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না। আমার ভালোবাসাকে গ্রহণ করুন। আকাশ আপনার অতীত। ওর সন্তানদেরও অতীত করে আমার সঙ্গে ভবিষ্যৎ কাটিয়ে দিন। কদিন চিনি আপনাকে? আপনার জন্য আমার সন্তান ছেড়ে দেব? আমার কোলের বাচ্চাকে এতিমখানায় দেব? এসব চিন্তা মাথাতেও আনবেন না। এরপর যদি কোনোদিন আপনার মুখ দিয়ে আমার সন্তান সম্পর্কে কোনো একটা নেগেটিভ কথা শুনি ওই মুখ ভেঙে গুড়িয়ে দেব। যার সঙ্গে 7 বছর সংসার করেও ঠকেছি, আপনার সঙ্গে 1 মাস কথা বলে কি নিশ্চয়তা আমার? সস্তা ভেবেছেন আমায়? যা খুশি বলে দেবেন? আমার জীবন আমার অধিকার। এখানে আপনার এত নাক গলানোর কি আছে? একটা কথা বারবার বলেছি আপনায়। আমার আপনার প্রতি কোনো অনুভূতি নেই। এসব ধনিক শ্রেণীর লোকদের আমার ভালোই চেনা আছে। এক ধনীর সংসার করে এসেছি। বিনিময়ে বিশ্বাসঘাতকতা পেয়েছি। ওই মানুষটা প্রথমে ঠিক ছিল। ভালো একজন মানুষ ছিল। অন্যের প্ররোচনায় পড়ে নিজের সম্মান খইয়েছে। আপনি তো শুরুতেই স্বার্থপর বের হলেন। শুধু নিজ স্বার্থ বুঝছেন। নিজের ভালোলাগাকে গুরুত্ব দিচ্ছেন। বাবা ছাড়া বাচ্চা দুটোর কথা একবারও ভেবেছেন? যদি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হতেন, এমন নিষ্ঠুর কথা বলতেন না। আমার দুধের শিশু, আমায় ছাড়া বাঁচবে? আপনার তো কম নেই। এই ছোট 2 বাচ্চার দায়িত্ব নিলে আহামরি কোনো লস হতো না। প্রয়োজনে আমি নিজেই ওদের দায়িত্ব নিতাম। আমার সন্তানদের কখনোই আমি অন্যের ওপর বোঝা করে রাখতাম না। এতকাল নিজে করেছি সব। বাকি জীবন নিজেই করতাম। আপনি শুধু ওদের একটু ঠাঁই দিতেন। যদিও আমি আশা করি না। একজন নৈতিক মানুষের গুণ বললাম শুধু। জানি, পৃথিবীতে এখন কেউ নিজ স্বার্থ ছাড়া বোঝে না। আকাশ ছেড়ে দিয়েছে বলে আমিও আমার বাচ্চাকে ছাড়তে পারি না। কুকুরের সঙ্গে কুকুর হলে চলে না। মানুষকে কুকুর বলতে হয় না। তবুও আজ বললাম, কারণ ওর ব্যবহার ছিল কুকুরের চেয়েও অধম। এই সন্তানের জন্য আমি কি করেছি জানেন? কত ত্যাগ স্বীকার করেছি জানেন? ওরা আমার প্রাণ। এই আমি বেঁচে আছি, সবটাই ওদের জন্য। দিন শেষে ওরাই আমার আপন। আমি ওদের না, বরং ওরাই আমায় আগলে রেখেছে।
আমার কোনো পরিচয় নেই জানেন। কেউ বলে না এটা ওর মেয়ে, ওর পুত্রবধূ অথবা ওর স্ত্রী। আমার শুধু একটাই পরিচয়, আমি ওদের মা। এটাই আমার বড় পরিচয়। আমার অহংকার। আপনি শুধু আমার সন্তানদের নিয়ে কথা বলেননি, আমার অস্তিত্বে আঘাত হেনেছেন। আপনিও দ্বিতীয় আকাশ, যিনি প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেবেন। আপনি আমায় ভালোবেসেছেন শুধু আমার অস্তিত্ব, আমার পরিচয়কে বাসেন কি? আমার সন্তান আমার কাছেই থাকবে। ওদের মা বাবা সবই আমি। প্রয়োজন নেই আমার কারো। তন্নি একাই লড়বে। কি লাভ স্বার্থপর মানুষদের জীবনে এনে ঝামেলা বাড়ানোর? মা, ছেলে মেয়ে মিলে আমরা বেশ আছি। আর কাউকে চাই না। ছেলের হাত ধরে হাঁটা ধরেছি। স্যার পেছনে থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, অতিরিক্ত ছেলে ছেলে করছেন না? দিন শেষে এই ছেলে মেয়েই আপনায় ধোঁকা দেবে। বড় হয়ে বিয়ে করে আপনাকে ছুঁড়ে ফেলবে। এসব আবেগের মূল্য তখন থাকবে না। ওরা ঠিকই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে একসময়। আপনি শূন্য হয়ে রইবেন। তখন আর কিচ্ছু করার থাকবে না। ভবিষ্যতের আশায় বাচ্চা ছেড়ে দেব? ফেলে দেব? মানবের ভবিষ্যৎ বলতে কিচ্ছু হয় না। দুনিয়ার একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত্যু। আমি ভাগ্যে বিশ্বাসী। ভাগ্যে যা আছে তাই হবে। ছেলে মেয়ে না চিনতে পারলেও আফসোস থাকবে না। ভাববো এটাই আমার নিয়তি ছিল। কম তো হারাইনি জীবনে। স্বামী, সংসার সবই যখন বিসর্জন দিয়েছে, এটাও দিতে পারবো। বলতে তো পারবো, আমি একজন যোগ্য মা। খারাপ সময়ে সন্তানদের ছেড়ে যাইনি। শুধুমাত্র ভবিষ্যতের আশায় ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে নিজের জীবন নতুন করে শুরু করতে পারবো না। স্যারকে আর কিছু বলার সুযোগ দেইনি। ছেলেকে নিয়ে চলে আসি। পথেতে ছেলে প্রশ্ন করে, আম্মু ওই আঙ্কেল কি বলছে? আমাদের ফেলে দিতে বলছে? তুমি কি আমাদের ফেলে দেবে? আপুকেও ফেলে দেবে? ডাস্টবিনে ফেলে দেবে আমাদের? বাবার মতো তুমিও কি তাড়িয়ে দেবে আমাদের? তাড়িয়ে দিয়ে ওই আঙ্কেলের কাছে চলে যাবে? আমি ছেলেকে কোলে তুলে নিয়ে চুমু দেই গালে। বুকে জড়িয়ে নিয়ে বলি, কখনোই না। আমি কখনো তোমাদের ছাড়ব না। সব সময় তোমরা আমার সঙ্গে থাকবে। বাড়ি এসেছি। মনটা বেশ হালকা লাগছে আমার। চাচির কাছ থেকে মেয়েকে আনতে গেছি। চাচি দেখি আমার দিকে একভাবে তাকিয়ে আছে। কারণ জিজ্ঞেস করি। তিনি বলেন, লতার থেকে শুনেছি আমি সবটা। তুমি কত শক্ত তন্নি। জীবনে কত কিছু হারিয়েও কি সুন্দর শক্ত তুমি। তোমার মনোবল কত দৃঢ়। আমি হলে এতটা পারতাম না। কবেই ভেসে যেতাম। তোমার থেকে শেখা উচিত মা। চলার পথ কতটা কঠিন তোমার। তবুও মনে সাহস প্রচুর। আসলে কি জানেন চাচি, আমরা মেয়েরা চাইলে সব পারি। শুধু দরকার একটু সাহস ও মনোবল। জীবনে কম অত্যাচার সহ্য করিনি। তাই এবার আর কিছুতেই ভয় পাই না। 2 দিনের এই দুনিয়ায় যে কদিন বাঁচবেন, লড়াই করে যাবেন। চাচির সঙ্গে কথা শেষ করে মেয়েকে নিয়ে ঘরে এসেছি। রাত তখন 9টা প্রায়। ফোনে কল এলো রিতার নাম্বার থেকে। ও কেন আমায় কল করছে? এই তো সকালেই কত কিছু হয়ে গেল। এখন আবার ফোন দেওয়ার কারণ? রিসিভ করলাম। রিতা কাঁদছে। আমি অবাক হই। জিজ্ঞেস করি কি হয়েছে। রিতা কাঁদতে কাঁদতে বলে, আপা আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। অবস্থা বেশ খারাপ। প্রচুর রক্ত গেছে শরীর থেকে। বাঁচানো যাবে না রক্ত না পেলে। আমার একটাই ছেলে আপা। ওর কিছু হলে আমি বাঁচব না। ব্লাড লাগবে। কিন্তু পাচ্ছি না আমরা। অনেক খুঁজেছি। পাইনি কোথাও। ওর আর তোমার ব্লাড গ্রুপ 1। এই রক্ত খুব বেশি পাওয়া যায় না। তুমি একমাত্র উপায় আপা। ওকে রক্ত দিয়ে প্রাণ ভিক্ষা দাও। আমি সারা জীবন তোমার পায়ে পড়ে থাকব। আমায় ক্ষমা করে দাও আপা। ভুল আমারই ছিল। আমাদের পাপ আমার সন্তানের এসে লেগেছে। আমায় সাহায্য করো আপা। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, কোন হাসপাতাল? অ্যাড্রেস পাঠিয়ে দে। আমি যাচ্ছি। রিতা বলে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপা। এত রাতে ওই রাস্তায় গাড়ি নাও পেতে পারো। আমি ফোন রেখে দেই। সত্যিই মানুষের জীবন বড়ই অদ্ভুত। এই তো সকালে যারা বুক ফুলিয়ে অন্যায় করছিল, আমায় অপমান করছিল, আজ তারাই আমার পায়ে পড়ছে এক প্রকার। রিতা গাড়ি পাঠিয়ে দেয়। আমি গাড়িতে উঠি ততক্ষণাৎ। হাসপাতালে পৌঁছে রক্ত দিয়েছি আগে। ডাক্তার নিতে চায়নি আমার রক্ত। কারণ আমার শরীর এমনিতেই বেশ হালকা। এদিকে রক্ত না পেলে বাচ্চাটাকে হয়তো বাঁচানো যাবে না। তাই বাধ্য হয়ে নিয়েছে তারা। তবে রক্ত নেওয়া শেষে বলেছে আমায় পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিতে। ফল ও সবজি খেতে বলেছে। রিতার স্বামী শুনেছে সবটা। শুনে বাইরে চলে গেছে। রিতা ওর স্বামীর কাছে গিয়ে এসব কথা বলে। ওর স্বামী বলেন, রক্ত দিয়েছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? আবার ফলমূল কিনে দিতে হবে। এর অহংকার কমেনি এখনো। অসভ্য একটা লোক।